ঠিক সেটা পরের ব্যাপার, আগে কটা মানে করেছো বলো। 30টা কোশ্চেন দেখেছি, ও 4-5টা হয়নি আর কি। আচ্ছা, ঠিক আছে, চলো আমি স্টার্ট করছি এবার। ভালো করে মন দিয়ে শোনো, প্রথম কোশ্চেন বলছে, আচ্ছা আমি একটা কোশ্চেন শুধুমাত্র যে একটাই কোশ্চেন আলোচনা করবো তা নয় কিন্তু। সবসময় একটা কথা মাথায় রাখবে যে যদি একটা শর্ট কোশ্চেন, শুধু একটা শর্ট কোশ্চেনই পড়ো, তার মধ্যে যদি বাকি কিছু না পড়ো, তাহলে ওরকম পড়ে লাভ নেই। ওরকম পড়ায় কোনো কোনো সাবজেক্টেই ভালো হতে পারে না। তোমাকে সবসময় ভাবতে হবে যে আমি একটা শর্ট কোশ্চেন পড়ছি, এরকম টাইপের আর কি অঙ্ক হতে পারে এখানে। এটা যদি তোমার মাথায় থাকে এবং এরকম ভাবে যদি পড়াশোনা করো, তাহলে তুমি 10টা কোশ্চেনও যদি প্র্যাকটিস করো, সেখানে তোমার 100টা কোশ্চেনের সমান হয়ে যাবে। পড়ার সময় শুধু এই জিনিসটা মাথায় রাখবে যে আমি যে প্রবলেমটা করছি তার মতো করে আর কি কোশ্চেন হতে পারে। এই জিনিসটা ভেবে যদি পড়াশোনা করো, তাহলে 10টা অঙ্ক 100টা অঙ্কর সমান হবে। আর না হলে 10টা 10টাতেই থেকে যাবে। ঠিক আছে, ওটাই লাভ, বেশি কিছু হবে না। এইভাবে প্রতিটা সাবজেক্ট পড়বে, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন বলছে, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? দশমিক সংখ্যা পদ্ধতি, আমাদের সংখ্যা পদ্ধতি স্যার আছে আমি কয়েক। 10 করেছি, সি এরটা হ্যাঁ, টেন করেছি। করেছে, টেনই আমিও 10 আনসার হবে। করেছি। আমিও সি টেনই করেছি। আনসার হবে। মিউট করে দাও, কাউকে বলতে হবে না, যে যা করেছো করেছো, আমি বলছি পরে শেষে বলবে কার কটা ঠিক হলো। তুমি এখন যদি তোমার ঠিক হয় পাশে টিক করবে, ঠিক আছে, এখন বলার দরকার নেই। যে শেষে 30টা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জিজ্ঞাসা করবো কার কটা ঠিক হলো, তখন বলো, ঠিক আছে, এখন বলার দরকার নেই। এবার যেটা কথা হচ্ছে, পাশে লিখে রাখবে দশমিক সংখ্যা পদ্ধতিতে 10 ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার এইটা দশমিকের পরিবর্তে দ্বিপদ পদ্ধতি আছে, দ্বিপদ সংখ্যা পদ্ধতি। তোমাদের এখনো নাও দিতে পারে, কিন্তু দিতেও পারে, আজকের দিনে যে মানে কম্পিটিশনটা যে লেভেলে যাচ্ছে, দিতে পারে। দ্বিপদ সংখ্যা পদ্ধতি যদি হয়, সেখানে তুমি দুই বলবে, ঠিক আছে। দ্বিপদ, এই নাম থেকেই বুঝতে পারছো, দ্বি, দ্বি থেকে আসছে দুই। বাইনারি, ইংলিশে বাইনারি বলা হয়। আর দশমিকটাকে ডেসিমেল বলা হয়। দশমিকটাকে ইংলিশে ডেসিমেল বলা হয়, ডেসিমেল নাম্বার সিস্টেম। তো ডেসিমেল নাম্বার সিস্টেম ভিত্তি হচ্ছে 10। ডেসিমেল নাম্বার সিস্টেমে 10 বলা হয়, সেগুলো কি কি? ডেসিমেল নাম্বার সিস্টেমে কি কি ব্যবহার করা হয়? 0, 1, 2, 3 করে, যেগুলো ডিজিট, যেগুলো অঙ্ক, 0 to 9, এই 10টাকে ব্যবহার করা হয়। তাই ডেসিমেল নাম্বার সিস্টেমে 10টা ডিজিট ব্যবহার করা হয়। তাই এর ভিত্তি হচ্ছে 10 বলবো, ভিত্তি হচ্ছে 10। ডেসিমেল নাম্বার সিস্টেমে 0 to 9 এই এই 10টা ব্যবহার করা হয়। তাই এর ভিত্তি বলবো আমরা 10। ডেসিমেল নাম্বার সিস্টেম যার ভিত্তি হচ্ছে 10 হবে। কোনগুলো ব্যবহার করা হয়? 0, 1, 2 করে 9 ব্যবহার করা হয়। এইটা যদি বাইনারি বাইনারি নাম্বার সিস্টেম হয়, লিখে রাখবে, যদি এটা বাইনারি নাম্বার সিস্টেম হয়, নাম্বার সিস্টেমটা যদি তোমার, আমি 4টে নাম্বার সিস্টেম আলোচনা করে দিচ্ছি। একটা হচ্ছে ডেসিমেল, খাতায় নোট করবে। বাইনারি, BINARY, অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ডেসিমেল নাম্বার সিস্টেম, যেটাকে বাংলায় দশমিক সংখ্যা পদ্ধতি বলে, এটাতে কি কি ডিজিট ব্যবহার করা হয়? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা ব্যবহার করা হয়। এর ভিত্তি হচ্ছে 10। বাইনারি, এটাকে দ্বিপদ সংখ্যা পদ্ধতি বলে বাংলাতে, এখানে 0 আর 1 ব্যবহার করে। এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারে তুমি যাই লিখতে বলো, যাই বলবে, কম্পিউটার কিন্তু বাকি কিছু বোঝে না। ও শুধু 0 আর 1 বোঝে, আর বাকি কিছু বোঝে না। তাই বাইনারি নাম্বার সিস্টেমে 0 আর 1 বাদে আর কিছু ব্যবহার করা হয় না। তুমি ধরো কম্পিউটারে 15 টাইপ করলে, ও কিন্তু 15 নেয় না, 15কে বোঝে না, 15 বলে কি সে জানে না। ও 15কে বাইনারিতে কনভার্ট করে নেয়, দিয়ে 0, 1 দিয়ে, 15 মানে 0, 1 দিয়ে যা হবে সেটা লেখে। এরকম কনভার্ট করা আছে, কম্পিউটারে শেখানো হয় কনভার্ট করা, ঠিক আছে। তো তোমাদেরও জিকে টিকে ওইসব পার্টের মধ্যে, বা যারা ব্যাংকের পরীক্ষা যদি কেউ দিতে যাও, তাহলে সেখানে ওই কম্পিউটার অ্যাপ্লিকেশনের পার্ট থাকে কিছু, কম্পিউটার অ্যাওয়ারনেস বলে আর কি, তো সেখানে থাকে আর কি। তো এছাড়াও তোমরা অনেকে হয়তো পড়েছো বাইনারি নাম্বার সিস্টেম, যেখানে 0 আর 1 ব্যবহার করা হয়, এটাকে দ্বিপদ সংখ্যা পদ্ধতি বলে। তাহলে যদি বলে দ্বিপদ সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, তাহলে তখন তুমি বলবে 2। আচ্ছা, অক্টাল, অক্টালকে, অক্টাল মানে অষ্ট বলে আর কি। তো এটা যেমন দ্বিপদ সংখ্যা পদ্ধতি বলে, সেটা অষ্ট মানে বাংলায় বলে অষ্টম সংখ্যা পদ্ধতি বা অষ্ট এরকম টাইপের বলে, কিন্তু বাংলাটা খুব কম থাকে। অক্টাল নাম্বার সিস্টেম পুরো ডিরেক্ট হয়তো লিখতে পারে, অক্টাল নাম্বার সিস্টেম। এর অক্টাল মানে 8। এখানে কি কি ডিজিট ব্যবহার করা হয়? 0, 1, 2,
3 4 5 6 7 এই 8খানা ব্যবহার করা হয় 0 to 7। অক্টাল ভিত্তি হচ্ছে 8, 0 to 7। বেস ভিত্তি মানে বেস আর কি, মানে অক্টালের নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8, বাইনারির বেস হচ্ছে 2, ডেসিমেলের বেস হচ্ছে 10। ইংলিশে বেস বলা হয় আর বাংলাতে ভিত্তি বলছে। তো কোনগুলো ব্যবহার করা হয় সেটাও বলে দিলাম। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল হচ্ছে 16। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে 16টা ব্যবহার করা হয়। কি কি 16টা? ডেসিমেল নাম্বার সিস্টেমে যে 10টা আছে সেগুলো থাকে 9 পর্যন্ত, 0 to 9 এই 10টা থাকে। এরপরে এখানে 10 লেখে না, 10 এর পরিবর্তে ক্যাপিটাল এ ব্যবহার করে। 10 লেখে না, 10 এর পরিবর্তে ক্যাপিটাল এ ব্যবহার করে, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই। ক্যাপিটাল এ ফর 10, বি ফর 11, সি ফর 12, ডি ফর 13, ই ফর 14, এফ ফর 15। এইগুলো ব্যবহার করা হয় তোমার হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে মোট 16টা ব্যবহার করা হয় 0 to 9। তারপরে 10 না লিখে এ লেখে, বি লেখে, সি লেখে, ডি লেখে, ই লেখে, এফ লেখে। 10 ফর এ, 11 ফর বি, 12 ফর সি, 13 ফর ডি, 14 ফর ই, 15 ফর এফ। এই 16খানা ব্যবহার করা হয় হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। সেখানে যদি বলে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের ভিত্তি কি, তুমি বলবে 16। অক্টাল নাম্বার সিস্টেমের ভিত্তি কি, তুমি বলবে 8, মানে বেস কি 8, যেখানে 0 to 7 ব্যবহার করা হয়। বাইনারি নাম্বার সিস্টেমের বেস কি 2, যেখানে কি ব্যবহার করা হয় 0 1। ডেসিমেল নাম্বার সিস্টেমের ভিত্তি কি না 10টা ব্যবহার করা হয়, 0 to বেস হচ্ছে 10, 0 to 9 এই ডিজিট গুলো ব্যবহার করা হয়। আমি কি বোঝাতে পারলাম এই পর্যন্ত? সবাই হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, কারোর কোথাও ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলো। ডেসিমেল তার একবার বলুন, ডেসিমেল। ডেসিমেলে 10, ডেসিমেল ফর 10 মানে 0 to 9 এই ডিজিট গুলো ব্যবহার করা হয়। স্যার 0 to হেক্সাডেসিমেলটা বলুন, ওই এ বি দিয়ে যেটা বললেন ওটা একবার বলুন। হেক্সাডেসিমেলে মোট 16টা হয়। হেক্সাডেসিমেলে মোট 16টা ব্যবহার করা হয় 0 to 15, 0 to 15। কিন্তু এখানে এই 15 14 13 এগুলো লেখা হয় না। এই 15 14 13 12 11 10 মানে 2 ডিজিটের যেগুলো আসছে এখানে লেখার নিয়ম নেই, তাই ওগুলোর পরিবর্তে 10 এর পরিবর্তে এ ব্যবহার করে, 11 এর পরিবর্তে বি ব্যবহার করে, 12 এর পরিবর্তে সি ব্যবহার করে, 13 এর পরিবর্তে ডি ব্যবহার করে, 14 এর পরিবর্তে ই ব্যবহার করে, 15 এর পরিবর্তে এফ ব্যবহার করে। বোঝাতে পারলাম? আর কারো কোনো কোশ্চেন? স্যার লাস্টেরটার বাংলা কি হবে তাহলে? হেক্সাডেসিমেল মানে ওই 16তম বলতে পারো আর কি, ঠিক আছে? হেক্সাডেসিমেল 16তম বলতে পারো। তবে এইগুলো না, এই অক্টাল আর হেক্সাটা বাংলা ঠিক করে না, এগুলো ওই তোমার ইয়েতেই ব্যবহার করে, মানে তোমার ইংলিশেই লিখে দেয় আর কি, পুরো মানে ইংলিশটাকে বাংলায় লিখে দেয় আর কি, এরকম ভাবে লিখে হেক্সাডেসিমেল। স্যার অক্টা মানে তো 8, হেক্সা মানে তো 6 জানি, এই ডেসিমেলের জন্য 16 হয়েছে, 10 হেক্সাডেসিমেল, + 6। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেই জন্য। এখানে হেক্সাডেসিমেল কথাটা ব্যবহার করা আছে, বুঝতে পারলে? তাহলে বাইনারি, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ক্লিয়ার? এই 4খানা নাম্বার সিস্টেম আছে। তো 4খানা নাম্বার সিস্টেমের উপরে যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে কোশ্চেন আসতে পারে, তাই আমি সবকটাই বলে রাখলাম। সবার ক্লিয়ার এই পর্যন্ত? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। নেক্সট প্রবলেমে চলে যাব। সেকেন্ড কোশ্চেন, 954 সংখ্যাটিতে 9 এর স্থানিক মান কত? স্থানিক মান মানে প্লেস ভ্যালু, স্থানিক মান মানে প্লেস ভ্যালু। 954 সংখ্যাটিতে 9 এর স্থানিক মান কত? কি হবে? স্থানিক মান যখন বলা হয় মানে ওই 900। ওই স্থানের ভ্যালু, স্থানের ভ্যালু, স্থানের ভ্যালু মানে হচ্ছে কি করব না, 9 যেখানে আছে 9 এর পরে যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য ভাববো। 9 এর পরে যতগুলো ডিজিট থাকবে, 9টা যেখানে আছে তারপরে এটা দশমিক যদি দিয়ে না থাকে, 9 এর পরে যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য ভাববো, তাহলে 900 হচ্ছে 9 এর স্থানিক ভ্যালু। কিন্তু এইটা যদি তোমাকে কোশ্চেনটা যদি এটা দিত 0.954 দিল, দিয়ে যদি তোমাকে বলে যে 9 এর স্থানিক মান কি হবে, তখন কি বলবে? 0.954 দিল, দিয়ে যদি বলে 9 এর স্থানিক মান কত হবে, কি বলবে? 0.954 দিয়ে বলছে 9 এর স্থানিক মান কত? স্যার 9/100। 9/100 বলছে। আর কেউ? 0.954 দিল, দিয়ে বলছে যে 9/1000।
9/1000 আর কে কি বলবে? 0.954 দিল, দিয়ে বলছে 9 এর স্থানিক মান কত? শিউলি 9/10 হবে। 9/10 বলছে। 9/10ই হবে। শোনো, যদি তোমাকে কোনো নাম্বার দেওয়া হয়, ভালো করে শুনবে। ধরো তোমাকে আমি এরকম একটা নাম্বার দিলাম, সাপোজ আমি তোমাকে একটা নাম্বার দিলাম 1.954 দিলাম, ঠিক আছে? দিয়ে তোমাকে এখানে বললাম 9 এর স্থানিক মান কত। তো দশমিকের পরে এদিকের কোনো কিছু স্থানিক মান করতে গেলে আমরা এই দশমিক জায়গা থেকে যেটা করি আর কি, এরকম ভাবে লিখি। এর একের যে স্থানিক মান, এই একটা যেখানে আছে এটা এককের অঙ্ক, যেটাকে মাথায় 10⁻0 বলে। 10⁻0 মানে 1। এর আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা দশকের অঙ্ক, তাই 10⁻1 বলে দশকের অঙ্ক। তার আগে যদি কিছু থাকে সেটা থাকে 10 স্কোয়ার। মানে তোমরা যেটা করে থাকো যে প্রথম এককের অঙ্কের সাথে 1 গুণ করো, দশকের অঙ্কের সাথে 10 গুণ করো, শতকের অঙ্কের সাথে 100 গুণ করো। দশমিকের ডান দিকে যদি যাও তাহলে প্রথম সংখ্যার সাথে 1-এর 10 গুণ করবে, তারপরেরটার সাথে 1-এর 100 গুণ করবে, তারপরেরটার সাথে 1-এর 1000 গুণ করবে। স্যার এইভাবে আমাদের নাম্বার। দশমিকের পর থেকে গেলে তো মানে যটা ঘর যাবে একের পিছনে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে, তোমাকে যদি সেরকম ভাবে 0.9 দিতাম তাহলে কি লিখতে তুমি বলো তো? যদি 0.9 পয়েন্ট দিতাম তাহলে নাইন দিলে লিখতাম 9/10। 9/10 এক্স্যাক্টলি 9/10। এই যে 9/10 টা আসে হ্যাঁ কি করে? 9 ইন্টু ও 1-এর 10 হয়, তাই আসে। হ্যাঁ তো হ্যাঁ। এখানেও তাই, যখন তোমাকে 0.954 দিয়ে 9 এর স্থানিক মান বলছে, তখন তুমি বাকি সব ভুলে যাবে, ভাববে শুধু 0.9 আছে আর কিছু নেই। ঠিক আছে? তো যদি 0.9 থাকতো তাহলে তার স্থানিক মান কি হতো? না 9 ইন্টু 1/10, মানে 9/10 হবে আনসার। 9/10 হবে। স্যার ধরো মানে আমি তোমাকে দশমিকের পর থেকে আমার সংখ্যাটা যদি সেকেন্ড এই যে ঘরে তোমাকে থাকে তাহলে পয়েন্ট দশমিকের পর পয়েন্ট দুটো ধরো, ঘর যাচ্ছে মানে আমি হ্যাঁ 100 তোমাকে ধরো এইটা দিলাম, দেখো 0.009 দিলাম, এইটা ধরে দিলাম, দিয়ে বললাম 9 এর স্থানিক মান কত। ঠিক আছে? তো তাহলে 9 বাই বাই কি হাজার করবো? করবো, 9/1000 করবো। হাজার করবো। এটা হবে 9 এর স্থানিক মান। ঠিক আছে? তো এরকম ভাবে তোমাকে যে কোনো প্রবলেম দিতে পারে। তোমাকে হয়তো দিয়ে দিল এরকম ভাবে যে 0.9543 দিয়ে বললো 4 এর স্থানিক মান কত হবে। 4 এর স্থানিক মান কত হবে, তাহলে কি বলবে? 4/1000। 4/1000। তুমি বাকি সব ভুলে যাবে, ভাববে এগুলো কিছু নেই, দিয়ে শুধু 4টা স্যার মানবে। ইনটু ইনটু মানে গুণ হবে না স্যার? হ্যাঁ 4 × 1/1000 আছে, গুণটা হচ্ছে এরকম ভাবে, এই জন্য 4/1000। গুণটা হচ্ছে আচ্ছা 4 × 1/1000। দশমিকের ওপারে গেলে 4 × 1000 হতো, যদি হাজারের ঘরে থাকতো। আর দশমিকের ডান দিকে গেলে ওটা 1/1000 গুণ করতে হয়। তো এই কারণে 4 × 1/1000 মানে 4/1000 হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? সবাই বুঝতে হ্যাঁ পারলে? স্যার। কনফার্ম করো সবাই। স্যার ওইটা একবার বলে দিন, সেই দশমিকের এই বাঁ দিকে থাকলে ওইটা একবার। যদি তোমাকে যে কোনো প্রবলেম দেয়, ধরো 123.546 দিল, দিয়ে বলো 2 এর স্থানিক মান বলো। যদি 2 এর স্থানিক মান বলে তাহলে তুমি বলবে 2 × 10। কেন? এটা হচ্ছে 3টা হচ্ছে এককের ঘর, 2টা হচ্ছে দশকের ঘর, 1টা হচ্ছে শতকের ঘর। দশকের ঘর মানে এর সাথে 10 গুণ করা হবে, এককের ঘর মানে এর সাথে 1 গুণ করা হবে, শতক মানে এর সাথে 100 গুণ করা হবে। আর এদিকে 1-এর 10 গুণ করা হয়, 1-এর 100 গুণ করা হয়, 1-এর 1000 গুণ করা হয়। স্থানিক মান মানে নিজের মানের সাথে স্থানের মান গুণ হবে। ঠিক আছে? মানে তুমি যার উপর ডিপেন্ড করে আছো তার ভ্যালুটা, যেমন আজকে যদি তুমি বাবার ঘরে থাকো, তাহলে কেউ যদি তোমাকে বলে যে এটা তুই কোথায় আছিস রে, না আমার বাবার ঘরে আছি। কিন্তু যদি নিজের ঘরে থাকো তখন তুমি বলবে আমি নিজের ঘরে আছি। তো নিজস্ব মান মানে 2 এর নিজস্ব মান বা পরম মান 2 নিজেই। কিন্তু যদি বলে 2 এর স্থানিক মান কত, তাহলে 2 এর মানটা তো ব্যবহার হবে, সঙ্গে সে যে স্থানে বসবাস করছে সেই স্থানটাও ব্যবহার হবে। সেই হিসেবে 2 এর স্থানিক মান হবে 20। 2 × 10। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সবাই সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করে দাও। সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করে দাও, পরের প্রবলেমে চলে যাচ্ছে। 1 মিলিয়ন সমান কত লক্ষ? 1 10 মিলিয়ন লক্ষ। সমান কত লক্ষ? বিয়ের 10 টা। লাখ। 10 lakhs। 1 মিলিয়ন সমান 10 লাখ। যদি 1 বিলিয়ন বলতো? তাহলে 100 100। লক্ষ। 100 লক্ষ। স্যার 100 100 কি? লক্ষ। লক্ষ। 100 লক্ষ। তাহলে একসাথে এটাও লিখে রাখো।
যে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 1 বিলিয়ন মানে 100 লক্ষ। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, আচ্ছা রুপি ইন্ডিয়ান যে কারেন্সি সেখানে রুপি ব্যবহার করা হয় না? রুপি শব্দটি কোথা থেকে এসেছে বলতে পারবে? আরবি ভাষা, সংস্কৃত ভাষা, পার্সি ভাষা, গ্রিক ভাষা, কোথা থেকে এসেছে রুপি কথাটা কেউ বলতে পারবে? স্যার অ্যারাবিয়ান। স্যার পার্সিয়ান মনে হচ্ছে। ভারতীয় সরকারি মুদ্রা যেটা হয় সেটা তো রুপি বলা হয় না, না টাকা বলা হয়? হ্যাঁ স্যার। ভারতীয় সরকারি মুদ্রা ইন্ডিয়ান রুপি বলে তো। হ্যাঁ স্যার। এবার সেই রুপি কথাটা কোথা থেকে এসেছে? আরবি, সংস্কৃত, পার্সি, গ্রিক? স্যার হয় গ্রিক, এসে পার্সি মনে হচ্ছে। পার্সি না সংস্কৃত থেকে এসেছে রুপি কথাটা। রুপি শব্দটি সংস্কৃত থেকে এসেছে, লিখে রাখো। রুপি শব্দটি সংস্কৃত প্রতিশব্দ জানা আছে কারোর? রুপি শব্দটি সংস্কৃত প্রতিশব্দ লিখে রাখো সঙ্গে। রুপি শব্দটি সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে রূপকম। রয় দীর্ঘ প প ময় হসন্ত। রুপি শব্দটি সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে রূপকম, ময় হসন্ত হবে। স্যার কম তো। হ্যাঁ কম ও। টকা কোথায় বলে বলতে পারবে? ভারতীয় মুদ্রাকে টকা বলে, টকা। স্যার টকা না টঙ্কা? টঙ্কাটা উড়িষ্যাতে বলে, টঙ্কা কথাটা উড়িষ্যাতে ব্যবহার করে, যে কেতে টঙ্কা। হুম। স্যার টকাটা তো মানে টঙ্কা এই কথাগুলো তো স্যার আমাদের বৈদিক যুগে এই সময় মানে মুদ্রাকে টঙ্কা অসমীয়া বলা লিখে হতো। রাখো, টকা কথাটা ব্যবহার করে অসমিয়াতে। অসমিয়া ভাষা অনেকটা বাংলার মতো, বলে টকা কথাটা ব্যবহার করা হয়। ভারতীয় মুদ্রাকে টকা বলা হয়, ঠিক আছে? ওকে, চলো যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। তাহলে 1 মিলিয়ন মানে কত লক্ষ বললাম? 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 1 বিলিয়ন মানে কত? 100 লক্ষ। আচ্ছা এবার কিছু ধর্মের কথা বলছে, বলছে এ প্লাস বি আর বি প্লাস এ যদি সমান হয় এই ধর্মটির নাম কি? আমাদের কয়েকটা ধর্মে পড়বো, একটা হচ্ছে সংযোগ নিয়ম, বিনিয়োগ নিয়ম, বন্টন নিয়ম, বিপরীত নিয়ম, এগুলো কি? ঠিক আছে, দেখো লিখে রাখো, একটু মিউট করো করে লিখে রাখো। এই ভিডিও কেউ একজন ভিডিও বন্ধ করো, কেউ একজন ভিডিও কাকলি ভিডিও আর মাইক্রোফোন বন্ধ করো। আচ্ছা শোনো এবার ভালো করে, যদি তোমাকে দেয়া হয় এ প্লাস বি আর বি প্লাস এ দেয়া হয়, মানে ধরো আমি তোমাকে বললাম 2 আর 3 যোগ করো, আবার 3 আর 2 যোগ করো, দুজনের ভ্যালু কি সমান হচ্ছে? 2 আর 3 যোগ করো, যা হচ্ছে 3 আর 2 যোগ করলে কি সেম হচ্ছে বলো? হ্যাঁ স্যার। সেম হ্যাঁ হচ্ছে। স্যার। স্যার। এই যে নিয়মটা যদি আমরা কোনো একটা ক্ষেত্রে দেখি যে এরকম এ প্লাস বি সমান বি প্লাস এ হয়, এই ধর্মর নামটা হচ্ছে আমাদের বিনিময় বলে, ঠিক আছে? মানে কমিউটেটিভ, ইংলিশে বলে কমিউটেটিভ, লিখে রাখতে পারো, ইংলিশে বলে কমিউটেটিভ প্রপার্টি, সিও এম এম ইউ টি এ টি আই ভি, কমিউটেটিভ। ইংলিশে বলে কমিউটেটিভ, বাংলায় বলে বিনিময়। বিনিময়টা কেমন? ধরো এই মুহূর্তে তোমরা দুই বন্ধু যেখানে বসে আছো, দুজনের জায়গা চেঞ্জ করে দিলাম, আমার কথা আগেও যেমন শুনতে পাচ্ছ এখনো যদি শুনতে পাও, মানে রেজাল্ট যদি সেম হয়, উল্টে দেওয়ার পরেও যদি রেজাল্ট সেম হয়, এ প্লাস বি আর বি প্লাস এ, উল্টে দেওয়ার পরেও যদি রেজাল্ট সেম হয়, তোমরা যত নাম্বার জানো না সেগুলো সবার ক্ষেত্রে এরকম বিনিময় নিয়ম হয়। তোমরা রিয়েল নাম্বার যেমন জানো 2+3, 5+7, এদের কিন্তু উল্টে দিলে হয়, সমান হয়ে যায়। কিন্তু এমন কিছু জিনিস আছে যেখানে এটা হয় না, সেটা এখন তোমরা জানো না, যারা মেধ অনার্স পড়ে তারা জানে। তো এই ধর্মটার নামকে বিনিময় বলে, ঠিক আছে? আচ্ছা সংযোগ নিয়মটা কি? সংযোগ নিয়ম বলছে ধরো তোমাকে স্যার? আমি বলি, হ্যাঁ বলো। স্যার এটাকে স্যার বিপরীত কেন বলবো না, কারণ আমরা যদি মানে ওই প্যাটার্ন হিসেবে এটাকে ধরি, এটা তো মানে উল্টে যাচ্ছে না। বিপরীত বিপরীত ব্যাপারটা তা না, বিপরীত কখন হয় যে যা রেজাল্ট হবে তার উল্টো, যেমন 2 এর বিপরীত মানে 1 এর 2 বলতে পারো, অনন্য, অনন্য কথাটা যেটা বলে আর, ঠিক আছে? বা
-2 হিসেবে বলা যেতে পারে, দু রকম ভাবে বলা যেতে পারে। ঠিক আছে, বিপরীত যেটা সেটা হচ্ছে 2 এর -2 বলা যেতে পারে, বা হচ্ছে মানে একের এখানে 2 অনন্য। পজিটিভ নেগেটিভ জিনিসটা চলে আসছে। হ্যাঁ, ওটা হচ্ছে বিপরীত ব্যাপার। তোমার ঠিক বিপরীত কে হবে? যার সাথে তোমার মিলবে না তা সেই হবে না। তোমার সাথে যার তালমিল খাবে না, তুমি যা যা পছন্দ করো তার উল্টো হবে, তাকেই তো বিপরীত বলে, তাই না? তো 2 এর বিপরীত -2 বলবো, বা 2 এর অনন্যক আমরা 1-এর 2 বলবো। 2 এর অনন্যক বলবো 1-এর 2, 2 এর বিপরীত -2। ঠিক আছে, এরকম বলবো। কিন্তু আমরা এটাকে বলতে পারছি না, কারণ এটার রেজাল্ট সেম হচ্ছে। a+b করলে যা ভ্যালু হয়, উল্টে লেখার পরেও ভ্যালু যদি সেম হয়, তাহলে এর বিপরীত কি করে হবে? যদি ভ্যালু সেম হয় তাহলে বিপরীত কি হবে? ঝগড়া করে শেষে যদি মিউচুয়াল হয়ে গেল, ওই ঝগড়া করে কি লাভ বলো? ঝগড়া করব, কথা বলবো না 2 দিন 3 দিন, তবে ঠিক আছে। ঝগড়া করার সাথে সাথে 1 মিনিটের মধ্যে যদি আবার মিল হয়ে যায়, ওই ঝগড়ার কোনো লাভ আছে? a+b আর b+a তো সমান হয়ে গেলে তাহলে আমরা কি বলবো? কমিউটেটিভ, বিনিময়। বোঝা গেছে? বোঝা গেছে সবার? কনফার্ম করো, এটাকে বিনিময় কথা বলে। সংযোজক কোনটা? সংযোজক কোনটা লিখে রাখো। সংযোগ, সংযোগ কোনটাকে বলা হয়? বলছে a+b+c, মানে আমরা দুটো নাম্বারকে যোগ করলাম, আগে ব্র্যাকেটের কাজটা আগে করলাম, তার সাথে a যোগ করলাম। বলছে যা হবে, যদি তুমি a আর b যোগ করে তারপর c যোগ করো, যদি সেম হয়, তাহলে তুমি সেই নিয়মকে বলবে সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম, a+b=b+a, এই ধর্মটির নামকে আমরা বলবো a+b+c। মানে আমরা প্রথমে b+c করলাম, তারপরে a যোগ করলাম, যা রেজাল্ট হবে, যদি আগে a b যোগ করে তারপর c যোগ করি, সেম হয়, তাহলে সংযোগ নিয়ম বলবো। যেমন উদাহরণ 2, 5 আর 7 নিয়ে নিলাম ধরো। এবার যে তুমি কাজ করো, 5 আর 7কে আগে যোগ করো। 5 আর 7 আগে যোগ করলে কত হয়? 12। 12-র সাথে 2 যোগ করো, কত হলো? 14। এবার বলছি তুমি কাজ করো, আগে 2 আর 5কে যোগ করো, ব্র্যাকেট চেঞ্জ, এই ব্র্যাকেটটাকে চেঞ্জ করে আগে ব্র্যাকেট বসাও। 2 আর 5-এর কাজ আগে করো, তারপর 7 যোগ করো, তাহলে 2 আর 5 যোগ করলে 7 হচ্ছে, আবার 7 যোগ করলে 14ই বের হচ্ছে। যেহেতু তুমি দেখতে পাচ্ছ এই ভ্যালু আর এই ভ্যালু সেম হয়ে যাচ্ছে, আগের ভ্যালু আর পরের ভ্যালু সেম হয়ে যাচ্ছে, এই নিয়মটাকে আমরা সংযোগ বলবো, সংযোগ নিয়ম। ক্লিয়ার? কনফার্ম করতে তা পারলাম? স্যার আগেরটার মতোই তো স্যার হলো। আগেরটার সঙ্গে এটা ডিফারেন্স কি স্যার? আমি তো এটার সংযোগ মধ্যে নিয়মে স্যার ব্র্যাকেট আমি থাকবে, তো তাই তো? প্রথমটা সংযোগই ভেবেছিলাম। না, দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে লাস্ট টু ব্র্যাকেট, ফার্স্ট টু ব্র্যাকেট। এটা দেখো 2, 5, 7 কেউ জায়গা চেঞ্জ করেনি। 2, 5, 7 কেউ জায়গা চেঞ্জ করেনি, যেমন আছে তেমনি আছে। শুধু এই ব্র্যাকেটটা এখানে ছিল, সেই ব্র্যাকেটটা এখানে চলে এসেছে। আর আমরা জানি ব্র্যাকেটের কাজ আগে হয়, তো এদিকের বাম দিকেরটা ক্যালকুলেশন করার সময় এই ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপর 2 যোগ হবে। আর ডান দিকেরটার কাজ করার সময় আগে 2 আর 5 যোগ হবে, তারপর 7 যোগ হবে। বুঝতে পারলাম? ফার্স্ট টু ব্র্যাকেট, লাস্ট টু ব্র্যাকেট। তো এটা হচ্ছে আমাদের বলে সংযোগ নিয়ম। কমিউটেটিভ বা বিনিময় যেটা, সেটা হচ্ছে কি 2+5 এদের উল্টে দিয়ে আছে, 5 আর 2 এর জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ভ্যালু সেম। জায়গা চেঞ্জ করার পর যদি ভ্যালু সেম হয় তাকে বিনিময় বলে। জায়গা চেঞ্জ করার পর যদি ভ্যালু সেম হয় তাকে বিনিময় বলে। জায়গা ঠিক আছে, জায়গা চেঞ্জ নয়, ব্র্যাকেট চেঞ্জ, তাকে বলবো সংযোগ নিয়ম। ব্র্যাকেট চেঞ্জ হলে বলবো সংযোগ নিয়ম। বোঝাতে পারলাম? ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত বুঝে গেছো? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। এটাকে সংযোগ বলবো, এটাকে বিনিময় বলবো। এবার হচ্ছে বন্টন। বন্টন নিয়মটা কি? বন্টনটা আছে, সংযোগকে ইংলিশে কি বলে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। সংযোগকে ইংলিশে বলে অ্যাসোসিয়েটিভ, ASSOCIATIV। সংযোগকে ইংলিশে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এবার আমি চলে যাচ্ছি তোমার বন্টন। বন্টনকে ইংলিশে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। স্যার অ্যাসোসিয়েটিভটা একবার স্পেলিংটা বলুন। ASSOCIATIV, ASSOCIATIV, অ্যাসোসিয়েটিভ। বন্টনকে ইংলিশে বলে ডিস্ট্রিবিউটিভ, DISTRIBUTIV। বন্টনটা কেমন? বলছি ধরো A.B+C, মানে আগে বি আর সি যোগ করলাম, দিয়ে
এ গুণ করলাম, বলছে এ কে একবার বির কাছে পাঠালাম, এ কে একবার সির কাছে পাঠালাম, অনেকটা এরকম টাইপের। ভাবো বাড়িতে একটা ভালো রান্না হয়েছে, ধরো চিকেন করেছে বাড়িতে, তোমার মা কি করলো, চিকেন রান্না করলো। এবার মায়ের সাথে পাশের দুটো কাকিমার সম্পর্ক ভালো আছে, এই দুজন হচ্ছে কাকিমা। তো এই কাকিমার বাড়ির দুজনের সাথে সম্পর্ক ভালো আছে। এবার মা কি করলো, বললো একটা বাটি, বাড়িতে বেশি বাটিও নেই, একটা বাটি আছে, তো একটা বাটিতে কি করলো তরকারি দিল, দুটো বাটি দেওয়ারও দরকার নেই, বললো একটা বাটিতে তরকারি নিয়ে যা, কাকিমার বাড়িতে, এই কাকিমার বাড়িতে অর্ধেক দিবি, ওই কাকিমার বাড়িতে অর্ধেক দিবি, ঠিক আছে? তো তুমি কি করলে, তুমি এই বাটিটাকে নিলে, দিয়ে একবার বিয়ের বাড়িতে গেলে, প্রথম কাকিমার বাড়িতে গেলে, সেখানে গিয়ে মাংস বিতরণ করলে। আবার এই প্লাসটা হচ্ছে মাঝখানে রাস্তা, ভাবো এটা মাঝের রাস্তা। তারপরে আবার তুমি কি করলে, মাংসটার বাকি অর্ধেকটা ওই কাকিমার বাড়িতে দিয়ে এলে। তাহলে একবার এই কাকিমাকে দিলে, একবার ওই কাকিমাকে দিলে, অর্ধেক অর্ধেক করে বিতরণ করে দিলে। তো এইটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ বন্টন, ডিস্ট্রিবিউটিভ বিতরণ করা। এ ডট একবার বির কাছে গেল, একবার সির কাছে গেল, এ ডট একবার বির কাছে গেল, একবার সির কাছে গেল। বোঝা গেছে সবার? এই পর্যন্ত বুঝতে পেরেছো? কনফার্ম করো। এই পর্যন্ত বুঝতে পেরেছো? কনফার্ম করো। এ ডট বি প্লাস সি, এ ডট একবার বির কাছে গেল, স্যার যে কোনো নাম্বার। একটা নাম্বার নিয়ে দেখো, 2.3 + 4, 3 আর 4 যোগ করলে কত হয়? 7। তার সাথে 2 গুণ করলে কত হয়? 14। তো বাম দিকের ক্যালকুলেশনটা 14 দাঁড়াচ্ছে। ডান দিকে যাও, বলছে আগে 2 আর 3 গুণ করো, 2 আর 4 গুণ করো। তো 2 আর 3 গুণ করলে 6, 4 আর 2 গুণ করলে 8, এদের যোগ করে দেখো সেম রেজাল্ট হচ্ছে। তো এই প্রপার্টিটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন বলি। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝে গেছো? স্যার বলছি স্যার এই দিকটা বলো বলো, একজন একজন। প্রতিটা পদ্ধতিতেই দুদিকের ভ্যালু একই থাকছে, কিন্তু বসানো সাজানোর বসার মানে টাইমটা আলাদা হয়ে আলাদার যাচ্ছে। জন্য নামটা আলাদা হচ্ছে। স্যার ভ্যালু এইটা এইটা এই দিকটা কি কত হলো তাহলে? 2 2 × 3 2 করলে × 3 6, প্লাস 2 × 3 করলে 6, আগে এটা গুণ হয়ে যাচ্ছে। তারপর 2 × 4 করলে 8, গুণের কাজ আগে হয়, তারপর যোগ হয়। হ্যাঁ, এটা ভাববে না যে 2 × 3 তারপর 2 যোগ হয়ে যাবে, এমনটা না কিন্তু। আগে গুণের কাজ হবে, যেখানে যেখানে গুণ আছে তার কাজ আগে হয়ে যাবে। 2 আর 3 এর কাজ আগে হয়ে যাবে, 2 আর 4 এর কাজ আগে হয়ে যাবে, তারপরে যোগ হবে। বুঝেছো? সবসময় সবার আগে বদমাস কি বলেছিল, আচ্ছা। আগে ব্যাকেটের কাজ, বদমাস, বি ফর ব্যাকেট, আগে সবসময় ব্যাকেটের কাজ করবে, ফার্স্ট ব্যাকেটের কাজ আগে হবে। বদমাস ব্যাকেট অফ ডিভিশন, ডিভিশনের কাজ। এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। অ্যাডিশন আর সাবট্রাকশনের কাজ শেষে করবে। ডিভিশন আর মাল্টিপ্লিকেশন তুমি আগে পরে করতে পারো, নো প্রবলেম। ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের কাজ আগে হবে, অ্যাডিশন সাবট্রাকশনের কাজ পরে হবে, এটা মাথায় রাখবে। আর সবার আগে ব্র্যাকেটের কাজ হবে। এই হচ্ছে বদমাস। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝে গেছো? এসটা কি স্যার? এসটা হচ্ছে সাবট্রাক্ট, বিয়োগ, সাবট্রাকশন। সবাই বুঝে গেছো তো? কনফার্ম করো, পরের কোশ্চেনে চলে যাব। সবাই বুঝে গেছো? কনফার্ম করো, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট স্যার কোশ্চেন, আরেকটা তো হলো না, বিপরীতটা তো হলো না। ইনভার্স। বিপরীত মানে ইংলিশে যেটা বলে ইনভার্স, সেটা কেমন টাইপের? ধরো এর সাথে আমি কত যোগ করব যাতে 0 আসে, এর সাথে কত যোগ করব যাতে 0 আসে। 2 এর সাথে -2 যোগ করলে 0 হয়, তাহলে 2 এর ইনভার্স হবে -2, 2 এর ইনভার্স হবে -2। বুঝতে পারলে? 0 বানাতে হবে, 0 বানাতে হবে। 3 এর সাথে কত যোগ করব 0 আসবে, 3 এর সাথে কত যোগ করব 0 আসবে, -3। তো বলো -3 হবে 3 এর বিপরীত। ওকে, এটা হচ্ছে বিপরীত, আর কিছু না। ক্লিয়ার? যদি তোমাকে এরকম রিলেশন দিয়ে দিত a + b = 0, তখন আমরা b কে বলতাম a এর বিপরীত, বা a কে বলতাম b এর বিপরীত। যদি তোমাকে বলে দিত a + b = 0, এরকম ধর্ম দিয়ে দিত,
তখন আমরা বলতাম এ কে বি এর বিপরীত বা বি কে এর বিপরীত। ক্লিয়ার করাতে পারলাম? সবাই বুঝে গেছো? চলো পরের কোশ্চেন। বাস্তব সংখ্যাকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি? 2, 3, 4, 5টা। বাস্তব সংখ্যাকে কত রকম ভাবে ভাগ করা হয়? দুটো ভাগে। দুটো ভাগে। কি কি ভাগ? মূলদ কি কি সংখ্যা ভাগ? অমূলদ মূলদ সংখ্যা আর অমূলদ। মূলদ অমূলদ। মূলত সংখ্যা, অমূলত সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা নোটেশন হিসাবে ক্যাপিটাল আর ব্যবহার করে থাকি। রিয়েল নাম্বার ইংলিশে রিয়েল নাম্বার বলে, ইংলিশে রিয়েল নাম্বার বলে। তো বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করি, মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা। মূলত সংখ্যা রেশনাল নাম্বার, ইংলিশে রেশনাল নাম্বার বলে, যেটা লেখে কিউ নোটেশন ব্যবহার করা হয়। কিউ, RATIONAL, রেশনাল নাম্বার, কিউ ব্যবহার করা হয়। আর ইরেশনাল নাম্বারকে আমরা আই ব্যবহার করতে পারি, যদিও কোথাও কোনো বইতে স্ট্যান্ডার্ড নোটেশন ব্যবহার করেনি, কিন্তু আমরা আই ব্যবহার করতে পারি। আই ফর ইরেশনাল নাম্বার, অমূলত সংখ্যা। তো রেশনাল নাম্বারকে আমরা কিউ দিয়ে নোটেট করব, ইরেশনাল নাম্বারকে আই দিয়ে নোটেট করব। রিয়েল নাম্বারকে দু ভাগে ভাগ করলাম, রেশনাল নাম্বার মূলত সংখ্যা, ইরেশনাল নাম্বার অমূলত সংখ্যা। একটা হচ্ছে কিউ আর একটা আই। এবার কিউর মধ্যে কে থাকে? কিউর মধ্যে, কিউর থেকে ঠিক ছোট কে? কিউর মধ্যে, কিউর মধ্যে কে থাকে? কে বলবে? কিউ থেকে ছোট। স্যার এই ডব্লিউ। ইরেশনাল নাম্বারের সাথে অন্য কারোর কোনো সম্পর্ক নেই। জেড থাকে পূর্ণ সংখ্যা। এই টোটাল রিয়েল নাম্বারকে দুটো ভাগে ভাগ করা হয়, রেশনাল আর ইরেশনাল। রেশনাল নাম্বারের মধ্যে এর পরের যে সেটটা হয়, মানে এর ভিতরে যেটা থাকে, সেটাকে আমরা কি বলি? জেড। জেড জেড পূর্ণ মানে সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ জেড সংখ্যা পূর্ণ সংখ্যা, যেখানে কারা থাকে? 0, +1, -1, +2, -2, এরকম ডট 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 করে। জেটের ভিতরে কে থাকে? হোল নাম্বার ডাব্লিউ হোল নাম্বার। W। আমি কিন্তু এটার উপর ভিডিও দিয়ে দিয়েছি ইউটিউবে, যে দেখোনি বা লিঙ্ক পাওনি গ্রুপে বলবে, লিঙ্ক দিয়ে দেব। এটা ভালো করে নাম্বার সিস্টেম পড়বে, এখানে কিন্তু কোশ্চেন থাকবে। তো হোল নাম্বার বা ডব্লিউ এর ভিতরে থাকে। হোল নাম্বার যেটাকে বাংলায় সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যাও বলে থাকে, যার মধ্যে 0, 1, 2, 3 এরকম ভাবে থাকে। এর ভিতরে কে থাকে? ন্যাচারাল ন্যাচারাল নাম্বার নাম্বার। 1, 2, 3, 4 কাউন্টিং নাম্বার গুলো থাকে। এগুলো নিয়ে আমি বেশি কথা আলোচনা করব না, প্রচুর আমি ডিটেলস করিয়ে দিয়েছি। তো তোমাদেরকে ভিডিও দিয়েছি, যে যে দেখোনি এখনো বলবে, লিঙ্ক দিয়ে দেবো, ভালো করে দেখে নেবে। তো বাস্তব সংখ্যাকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি? না, বাস্তব সংখ্যাকে অরিজিনালি দু ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এইটা বাস্তব সংখ্যা না দিয়ে যদি বলতো জটিল সংখ্যাকে ক ভাগে ভাগ করতে পারি, তাহলে তুমি কি বলবে? জটিল সংখ্যাকে ক ভাগে ভাগ করতে পারি? যদিও তোমাদের না দেওয়ার চান্স বেশি, তাও লিখে রাখবে, জটিল সংখ্যাকে দু ভাগে ভাগ করা হয়, বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা। জটিল সংখ্যাকে দু ভাগে ভাগ করা হয়, বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা। জটিল সংখ্যাকে দু ভাগে ভাগ করা হয়, রিয়েল আর নন রিয়েল। রিয়েল আর নন রিয়েল, বাস্তব আর অবাস্তব, রিয়েল আর নন রিয়েল। নিচের কোনটি মূলত সংখ্যা নয়? পরের কোশ্চেন, নিচের কোনটি মূলত সংখ্যা নয়? মূলত সংখ্যা কাকে বলে? √2 হবে হবে √2। মূলত স্যার সংখ্যা যাকে কাকে টি বলে? বাই মূলদ কিউ আকারে সংখ্যা প্রকাশ করা যায়, টি যে বাই কিউ সমস্ত আকারে সংখ্যাকে যাকে পি প্রকাশ বাই করা কিউ যায়। যাকে আকারে প্রকাশ করা পি যায়, বাই কিউ আকারে সংখ্যা প্রকাশ কত করা হবে? যায়, কিন্তু কিউ নট ইকুয়াল টু 0। কিউ নট ইকুয়াল টু 0। যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, কিউটা নট ইকুয়াল টু 0, এবং এই পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হবে। নেওয়া হবে পূর্ণ সংখ্যা, জেড থেকে নেওয়া হবে, 0, +-1, +-2 এরকম ভাবে। যেমন 2 এর 3, উপরে 2 একটা পূর্ণ সংখ্যা, নিচে 3 একটা পূর্ণ সংখ্যা, তো এটা একটা মূলত সংখ্যা। √9, √9 মানে কত? √9 মানে হচ্ছে 3। অনেক স্টুডেন্ট আবার এটাকে +-3 বলে, ভুল কথা। এটা ভুল কথা, √9 মানে +-3 না, √9 মানে কিন্তু শুধু 3, এটা মাথায় রেখো। √9 সমান শুধু 3, +-3 না কিন্তু। তো √9 মানে হচ্ছে 3। তো 3 একটা মূলত সংখ্যা, কারণ 3/1 লেখা যাচ্ছে। 5ও একটা মূলত সংখ্যা, কারণ 5/1 লিখতে পারি, বা 5কে আমরা 10/2 লিখতে পারি। তো 3, এটাও মূলত সংখ্যা, এটাও মূলত সংখ্যা, এটাও মূলত সংখ্যা। √2, √2 কে আমরা লিখতে পারি না পি বাই কিউ আকারে। একজন স্টুডেন্ট বলছে, স্যার আমি যদি √2/1 লিখি, তো এটা লিখতে পারি না। এটা লিখলেও কোনো এটাকে মূলত সংখ্যা বলতে পারবো না, তার কারণ নিচে যদিও মূলত সংখ্যা, এটা মানে পূর্ণ সংখ্যা, কিন্তু √2 বলে কোনো পূর্ণ সংখ্যা নেই।
তাই √2/1 লিখলেও এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। তো √2, √3, যাদের রুট হাঁটানো যাবে না কোনো মতে, যাদের রুট কোনোরকম ভাবে হাঁটানো যায় না, যেখান থেকে রুট কোনোভাবে সরানো যায় না, তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলবো। রুটটাকে যদি কোনো রকম ভাবে হাঁটাতে না পারি, তাহলে তাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। √2, √3, √5, √7 এগুলো সব অমূলদ সংখ্যা। ক্লিয়ার? সবাই বুঝেছো? কনফার্ম করো। পরের কোশ্চেন, পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জেড দিয়ে জেড। জেড দিয়ে। পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? না, পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? না, পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? নেক্সট, একটা অমূলদ সংখ্যার উদাহরণ হলো নিচের গুলোর মধ্যে কোনটা অমূলদ সংখ্যা? √3। √3 √3 হবে সংখ্যা, কারণ √3 কে p/q আকারে লেখা যায় না। এখনই বলে দিলাম, √3 হয়ে যাবে তোমার একটা অমূলদ সংখ্যা। √3 কে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। নেক্সট, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার ইংলিশ হচ্ছে হোল নাম্বার। ইংলিশ হচ্ছে হোল নাম্বার বা সমগ্র সংখ্যাও বলে। তো অখণ্ড সংখ্যার সেট বা হোল নাম্বার কোনটা হবে? অখণ্ড সংখ্যার সেট বা হোল নাম্বার কোনটা হবে? স্যার বিয়েরটা বিয়েরটা হবে না? বি হবে, বি। সি হবে স্যার, সি। সি হবে, সি 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 হবে, 0 তো হবে। জিরোটাও হবে, সি এরটা। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, এখানে কি থাকে? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার 0 থেকে শুরু হয়। 1 2 3 4 অখণ্ড সংখ্যার সেটে 1 2 3। স্বাভাবিক সংখ্যার সেট যদি বলে, এইটা হচ্ছে এই যে বি অপশনটা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। 1 2 3 4 5 6 ডট 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 করে। 1 নম্বর যে অপশনটা, এটা কি সংখ্যার সেট? 1 নম্বর যে অপশনটা কি সংখ্যার সেট? এটা পূর্ণ স্যার, পূর্ণ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, যেটাকে জেড বলি। 1 নম্বরটা পূর্ণ সংখ্যার সেট, যাকে আমরা জেড বলি। ঠিক আছে? আচ্ছা, কেউ বলতে পারবে এই যে জেড চিহ্নটা ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়? কোথা থেকে এসেছে? লিখে রাখো খাতায়। জেড চিহ্নটি জার্মান শব্দ, কারণ এগুলো পেডাগোগিতে থাকতে পারে, পেডাগোগি পাঠে। জেড শব্দটি, এই যে জেড, এই শব্দটা হচ্ছে জার্মান শব্দ। জেহেলিন, জেহেনি, জেহেলিন হ্যাঁ, JEHLEN, जहर नहीं जहलीन है, ZAHLEN। এর অর্থ হলো সংখ্যা, এর বাংলা মানে হচ্ছে সংখ্যা। জেহেলিনের বাংলা মানে হচ্ছে সংখ্যা। এখান থেকে জেড কথাটা নিয়েছে। জেড চিহ্নটি জার্মান শব্দ জেহেলিন থেকে এসেছে, যার অর্থ সংখ্যা। এটা মাঝে মাঝে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আছে, তাই এটা লিখে রাখো। লেখা হয়েছে সবার? তাহলে প্রথমটা পূর্ণ সংখ্যা, যাকে আমরা জেড নোটেশন ব্যবহার করব। তারপরটা স্বাভাবিক সংখ্যার সেট, যাকে এন নোটেশন ব্যবহার করব। পরেরটা হোল নাম্বার, যেটাকে ডব্লিউ নোটেশন ব্যবহার করব হোল থেকে। আর পরেরটা কি হচ্ছে? 1 2 3, সামনের দিকে পিছনের দিকে সব খোলা। কি হবে এটা? এটা বলতে পারবে? এখানে বলা মুশকিল কিভাবে দিয়েছে। অ্যাকচুয়ালি এর সামনে গুলো, স্যার হ্যাঁ বলো, হ্যাঁ বলো, স্যার বলো। স্যার ওই হ্যাঁ, আমার কাছে একটা বই আছে টেটের, ওখানে না অখণ্ড মানে কিন্তু ওই I = -5 -4 -3 -2 -1 তারপরে এটা 0 1 অনেক 2 রাইটার 4 এই বাংলা টার্মটাকে অনেক রাইটার না মানে এরকম ভাবে করেছে আর কি। বাংলা টার্মটা যেটা, এই জন্য তুমি এটা মাথায় রাখো, জেড মানে পূর্ণ সংখ্যা। অনেক রাইটার এই জেড কে অখণ্ড সংখ্যা বলে থাকে আর কি। ঠিক আছে, অনেক রাইটার বলেছে। স্যার প্রথমটা আমরা যে এ নম্বরের যখন অপশনটা notation- আছে ওটার মতোই তো আছে স্যার। না, সেটা তুমি যেটা বলেছো ঠিক কথা, কিন্তু নোটেশন ডিপেন্ড করে। কিছু কিছু কোশ্চেন থাকে, সেখানে একটা সমস্যা হয় এগুলো। যেমন যে রাইটার যেটা ব্যবহার করে, তো আমি যদি ধরো
তোমাকে বলে দিলাম, আমি তোমাকে পড়ানোর শুরু করা আগে বলে দিলাম যে আমি এ মানে ব্যবহার করি, এ মানে ব্যবহার করব অখণ্ড সংখ্যা। ঠিক আছে, পড়ার আগে তোমাকে বলে দিলাম। তাহলে আমি যেখানে যেখানে এ ব্যবহার করব তুমি সেটা মানে কি বুঝবে বলো? যেখানে যেখানে এ ব্যবহার করবো তুমি কি বলবে? অখণ্ড সংখ্যা। অখণ্ড এটাই হচ্ছে গল্প। এটাই, এইসব সাইন এগুলো কোনো সাবজেক্ট চেঞ্জ হয়ে যায় না, এগুলো রাইটারের উপর ডিপেন্ড করে। নানা রাইটার নানা রকম ভাবে বলে, কিন্তু নাম্বার গুলো তো আমরা পরীক্ষার জন্য কিন্তু যেটা করব, শোনো ভালো করে, আমরা পরীক্ষার জন্য যেটা করব বেশিরভাগ রাইটার যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ইংলিশ টার্মটা সঙ্গে দিয়ে দেয়। ঠিক আছে, মানে যখনই এরকম কনফিউশন কোনো কোশ্চেন থাকে, যেমন এখানে যে অখণ্ড সংখ্যার সেট, এই রাইটার যেহেতু যে রাইটার মানে যেখান থেকে আমি নিয়েছি, এই রাইটার যেহেতু প্রথমে বলেই দিয়েছে যে আমি অখণ্ড সংখ্যা মানে বুঝি হোল নাম্বার, উনি ইংলিশ লিখে দিয়েছে, তো সেই হিসাবে ওর অনুসারে আনসার এটা। এবার তুমি বলবে স্যার এই কোশ্চেন যদি পরীক্ষায় পড়ে তাহলে কি করব? পরীক্ষাতে পাশে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে অখণ্ড মানে হোল নাম্বার, বা এর ইংলিশ কোশ্চেন থাকবে। তো তুমি এখানে সাথে সাথে ইংলিশের কোশ্চেনটা দেখে নাও, ওখানে হোল নাম্বার লিখেছে নাকি ইন্টিজার লিখেছে। কথাটা কি বোঝাতে পারলাম? কথাটা কি বোঝাতে পারলাম? যদি হোল নাম্বার লিখে থাকে তাহলে তুমি লিখবে 0 1 2 3 4 ডট 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 করে। যদি তোমাকে ইন্টিজার লিখে থাকে তাহলে তুমি লিখবে প্রথমটা। তো অনেক রাইটার ইন্টিজারকে অখণ্ড সংখ্যা বলে থাকে, অনেক রাইটার করেছে, কিন্তু বেশিরভাগ রাইটার ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা বলেছে, হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা বলেছে। আর অনেক রাইটার হোল নাম্বারকে সমগ্র সংখ্যা বলেছে, যেমন পারুল প্রকাশনীর বইতে তুমি দেখবে যে ওরা লিখেছে হোল নাম্বারকে সমগ্র সংখ্যা বলে। ঠিক আছে, এরকম নানা বই নানা রকম ভাবে লিখেছে। ক্লিয়ার? কথাটা বোঝাতে পেরেছি? পরীক্ষায় কিন্তু তোমার স্যার লেখা থাকবে ইন্টিজার দিয়ে কি বললেন ওইটা একটু বুঝিয়ে দিন। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। অনেক রাইটার এটা অখণ্ড সংখ্যা, গুগলে সার্চ করলেও তুমি পাবে পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা এরকম লেখা থাকে, আর অনেকে এটা ব্যবহার করে থাকে। এবার দেখো একটা কথা কি বলতো, একটা কথা শোনো, যারা 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 পূর্ণ ধরো ইন্টিজারের মধ্যে যে নাম্বার গুলো আছে তাদের মধ্যে সমস্ত অখণ্ড সংখ্যা আছে, কিন্তু ইন্টিজারের মধ্যে যারা আছে তারা সবাই কিন্তু অখণ্ড সংখ্যা, কারণ এই যে 0 1 2 3 4 এরা কিন্তু এর মধ্যে আছে। তা আমাদের ডাউটটা কি হবে এই কোশ্চেনের উপর। তোমাকে কোশ্চেনটা বলছি অখণ্ড সংখ্যার সেট বলো, তো তুমি বলবে 1 নম্বর হবে না 3 নম্বর হবে, এটা নিয়ে তোমার ডাউট হবে। এবার রাইটারের উপর ডিপেন্ড করবে, আর তুমি সঙ্গে সঙ্গে এর ইংলিশ টার্মটা দেখে নেবে। যদি তুমি দেখো ইংলিশ টার্মটা লেখা আছে হোল নাম্বার, তাহলে তুমি অপশন সি রাইট করবে। যদি দেখো যে কোশ্চেনে ইংলিশ টার্মটা দেওয়া আছে ইন্টিজার, তাহলে তুমি প্রথমটা ক্লিক করবে। বোঝাতে পারলাম? বাংলা টার্ম এটা নিয়ে কনফিউশন আছে দুই রাইটারের মধ্যে, কেউ অখণ্ড বলেছে কেউ পূর্ণ বলেছে। ওকে, এই রাইটার যেহেতু অখণ্ড মানে হোল নাম্বার বলেছে তাই আনসার দিয়েছে 0 1 2 3 4 করে। পরের প্রবলেমে চলে যাচ্ছে। মানে কোন যে অপশনটা হচ্ছে তাহলে এখানে? এখানে আনসার হবে আমাদের অপশন সি। এখানে পাশে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি হোল নাম্বার বলে, পাশে হোল নাম্বার বলে লিখে দিচ্ছি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। 10 নম্বর পড়লে, যে সংখ্যার সেটে শূন্য নেই সেই সংখ্যা সেটটি হলো কি? যে সংখ্যার সেটে শূন্য নেই স্বাভাবিক সংখ্যার সেট। সেই সংখ্যার সেটকে আমরা কি স্বাভাবিক বলবো? স্বাভাবিক সংখ্যার সেট। যে সংখ্যার সেটে শূন্য নেই সেই সংখ্যার সেটকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যার সেট। ক্লিয়ার করাতে পেরেছি? পরের কোশ্চেন, সামান্য ভগ্নাংশ কয় প্রকার? সামান্য ভগ্নাংশকে আমরা 4 ভাগে ভাগ করব, লিখে নাও। সামান্য ভগ্নাংশ কয় প্রকার? টাইপ অফ ফ্র্যাকশন, প্রথমে লেখো টাইপ অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশন যেটাকে ভগ্নাংশ বলে, ফ্র্যাকশন যেটাকে ভগ্নাংশ বলে, ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ফ্র্যাকশনকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। স্যার সামান্য ভগ্নাংশর ইংলিশ টার্মটা কি হবে? সামান্য ফ্র্যাকশন মানে তুমি কি বলতে পারো, সামান্য ভগ্নাংশকে ইংলিশে রিয়েল ফ্র্যাকশন বলা যেতে পারে মনে হচ্ছে। সামান্য তো কথাটা, আচ্ছা আমার মাথায় এলে বলে দিচ্ছি। সামান্য ভগ্নাংশ আর দশমিক দুটো দাঁড়াচ্ছে, তো ডেসিমেল ফ্র্যাকশন এটা, আর এটা হচ্ছে রিয়েল ফ্র্যাকশন এরকম টাইপের কিছু একটা বলে।
তাও আমি পরে ভেবে বলে দিচ্ছি। তো এটা গেল। এবার নেক্সট লেখো সামান্য ভগ্নাংশকে 4 ভাগে ভাগ করা হয়। না, রিয়েল ফ্র্যাকশনটা প্রকৃত ভগ্নাংশ করা হয়, সামান্য ভগ্নাংশটাকে ওকে পরে আসছে। এটাকে 4 ভাগে ভাগ করা হয়, সামান্য ভগ্নাংশের 4 ভাগে ভাগ করা হয়। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ 4 প্রকার। সামান্য ভগ্নাংশকে 4 প্রকারে ভাগ করা হবে: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ। সবার লেখা হলে বলবে, সবার লেখা হলে কনফার্ম করো। সবার লেখা হলে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। সামান্য ভগ্নাংশ কে 4 ভাগে ভাগ করব। প্রথমে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ। আচ্ছা এবার বলি সামান্য ভগ্নাংশ ভুলগার ফ্র্যাকশন, ঠিক লিখে রাখো ভুলগার ফ্র্যাকশন। সামান্য ভগ্নাংশের ইংলিশ হচ্ছে VUL, ভুলগার ফ্র্যাকশন, VULGAR, ভুলগার ফ্র্যাকশন। আচ্ছা আরো কিছু রাইটার এটাকে আবার 5 ভাগেও ভাগ করেছে, ঠিক আছে। এই যে প্রবলেম, যে কোন রাইটার 4 ভাগে, কোন রাইটার 5 ভাগে ভাগ করেছে, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেনে একটা প্রবলেম থাকে, তবে 4 ভাগটা অরিজিনালি বলা উচিত আর কি, কারণ 5 নম্বর যে ভাগটা এটা ঠিক ভাগের মধ্যে মানে এর মধ্যেই পড়ে যায় আর কি। অনেক রাইটার এটাকে আর একটা ভাগ করেছে যেটাকে সরল ভগ্নাংশ বলেছে। তো আমরা 4 ভাগটাই করে পড়বো, কারণ যেটা তুমি ওই প্রকৃত ভগ্নাংশ বলছো, সরলটা প্রকৃতর মধ্যেই পড়ে যায় তো স্যার? সরল ভগ্নাংশের মধ্যে প্রকৃত আর অপ্রকৃত দুটো থাকে। মানে অরিজিনালি সরল ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ। এবার এই প্রকৃত আর অপ্রকৃত যেটা, এই দুটো সরলের মধ্যে পড়ে যায়। বোঝাতে পারলাম? সরলের মধ্যে এই দুটো পড়ে যায় বলে রাইটার অরিজিনালি ভাগ করেছে 4 ভাগে: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ। আচ্ছা প্রকৃত ভগ্নাংশ ইংলিশে লিখে রাখো প্রপার ফ্র্যাকশন, PROPER, প্রপার ফ্র্যাকশন। প্রকৃত ভগ্নাংশ ইংলিশে লিখে রাখো প্রপার ফ্র্যাকশন। অপ্রকৃত ভগ্নাংশ ইংলিশে লিখে রাখো ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন। প্রকৃত ভগ্নাংশ ইংলিশে লিখে রাখো প্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ ইংলিশে লিখে রাখো ইমপ্রপার ফ্র্যাকশন। মিশ্র ভগ্নাংশ ইংলিশে লিখে রাখো মিক্সড ফ্র্যাকশন, MIXED, মিক্সড ফ্র্যাকশন। জটিল ভগ্নাংশ কমপ্লেক্স ফ্র্যাকশন, জটিল ভগ্নাংশ কমপ্লেক্স ফ্র্যাকশন। প্রকৃত ভগ্নাংশকে প্রপার ফ্র্যাকশন বলবো, অপ্রকৃত ভগ্নাংশকে ইমপ্রপার ফ্র্যাকশন বলবো, মিশ্র ভগ্নাংশকে মিক্সড ফ্র্যাকশন বলবো, জটিল ভগ্নাংশকে কমপ্লেক্স ফ্র্যাকশন বলবো। ক্লিয়ার হয়েছে সবার? কনফার্ম করো। সবার ক্লিয়ার হয়েছে? কনফার্ম করো। প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ কেমন টাইপের? 5/7। উদাহরণ 12/13। উপরটাকে কি বলি আমরা, নিচেরটাকে কি বলি? উপরটা লব, নিচেরটা হর। লব, নিচেরটাকে কুশ। উপরটাকে লব, নিচেরটাকে কুশ। লব কুশ। বড় ভাই লব, তাই উপরে লব থাকবে। ছোট ভাই কুশ, তো কুশের নাম না দিয়ে হর নাম দিয়েছে, তো লব বাই হর। লব বাই হর, তো উপরেরটাকে লব বলি, নিচেরটাকে হর বলি। তো প্রকৃত ভগ্নাংশ যেটা হয় সেখানে কি হয়, লব সবসময় ছোট হয়। প্রকৃত ভগ্নাংশে লব সবসময় ছোট হয়। তো 5/7, 12/13 প্রকৃত, প্রকৃত ভগ্নাংশ রিয়েল ম্যান। যেমন প্রকৃত মানুষ কাকে বলা হয়?
যার মান আর হুঁশ দুটোই থাকবে, যার নিজের সম্মান আছে, মান আছে, লাজ লজ্জা সেগুলো আছে, যার হুঁশ আছে, কোথায় কি কথা বলতে হয় সেগুলো আছে, তাকে প্রকৃত মানুষ বলে, নাহলে গাধা বলে। এই যে একটা কোনো ভুলভাল কাজ করে দিলে বলে না, গাধা কোথাকার, এইটা পারিস না, ওটা পারিস না, তোকে যে কি করে বিয়ে দেবো, তুই যে কি করে সংসার করবি, ভগবান জানে, এরকম নানা রকম কথা শুনেছো। এটা তো শুনে শুনে হ্যাবিট হয়ে গেছে। তো যাই হোক, প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্যাকশন যেটা আমরা বলবো লব বাই হর। তো প্রকৃত মানে অরিজিনালি দেখো এটা ফ্যাকশন আকারে থাকছে, একে অন্য কোনো ভাবে রূপ দেওয়া যাবে না। প্রকৃত মানুষ যেটা, তাকে যেমন আমরা চেঞ্জ করতে পারবো না, মানুষ রূপে থাকছে। যে অপ্রকৃত বহুরূপী, বহুরূপী মানুষ কিছুজন থাকে, বাইরে এক ভিতরে এক, তো তারা মানুষ তো ঠিক, কিন্তু সেই মানুষ সেই মানুষ নয়, অপ্রকৃত মানুষ বলবে তাদের। এখানে তেমনি এদেরকে প্রপার ফ্যাকশন বলবে। তো প্রপার ফ্যাকশন হচ্ছে 5-এর 7, 12-র 13, মানে উপরে সবসময় ছোট হয়। আর ইমপ্রপার ফ্যাকশন যেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো, সেক্ষেত্রে সবসময় উপরে, মানে এটাকে অন্য রূপে দেওয়া যায়, বহুরূপী। অপ্রকৃত এই কারণে বলছে যে এর মুড চেঞ্জ হলে এখনই অন্য রূপে নিয়ে নেবে, মুড চেঞ্জ হলে অন্য রূপ নিয়ে নেবে। অনেকটা আমাদের কিছু পলিটিশিয়ানের মতো, আজকে ওই পার্টির দল ভার, ওইদিকে ঢলে পড়ে, এই পার্টির দল ভার, এই এদিকে, যেদিকে জল যায় সেদিকে জল মানে গড়ে যায়, জল যেদিকে যাচ্ছে সেদিকে গড়িয়ে যায়, এমন টাইপের মানুষ। তো অপ্রকৃত ভগ্নাংশ 7-এর 5, 13-র 12 এরা অন্য রূপ নিতে পারে, সবসময় উপরটা বড় হয়, লবটা সবসময় বড় হয় অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। এইগুলোকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা যায়। যেমন 7-এর 5, 7কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 2 বেঁচে থাকলো, এটাকে 1/2-এর 5 বলে, মিশ্র ভগ্নাংশ। মিশ্র কথার মানে ভগ্নাংশও হবে, আবার সাথে পূর্ণও থাকছে। 7-এর 5 একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ একে অন্য রূপে কনভার্ট করা যায়, অন্য যে রূপটা সেটাকে মিশ্র রূপ বলে। তো মিশ্র ভগ্নাংশ, এখানে 1 হচ্ছে পূর্ণ, আর এটা একটা ভগ্নাংশ, তো 1/2-এর 5 বলে, যাকে আমরা 1+2-এর 5ও বলে থাকি। 1/2-এর 5কে 1+2-এর 5ও বলে থাকি, এগুলোকে মিশ্র ভগ্নাংশ বলে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? কনফার্ম করো। এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? কনফার্ম করো। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। নেক্সট যেটা, সেটা হচ্ছে জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশটা কেমন? 2কে 1/3 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে, এটা একটা জটিল ভগ্নাংশ। 2/3কে 3 দিয়ে ভাগ করতে বলছে, একটা জটিল ভগ্নাংশ। 2/3কে 4/5 দিয়ে ভাগ করতে বলা স্যার হচ্ছে, তো এইগুলো সেই সিঁড়ি ভাঙা অঙ্কের মতো। হ্যাঁ, এগুলোকে জটিল ভগ্নাংশ বলে। 2কে 1/3 দিয়ে ভাগ করতে বলছে, তো এটাকে ভাগ করলে আমরা উল্টে এরকম করি, দিয়ে রেজাল্ট বের করি, ঠিক আছে? তো এইরকম যে রূপটা, এরকম অবস্থায় এটাকে জটিল ভগ্নাংশ বলে, এটাকে আমরা জটিল ভগ্নাংশ বলে থাকি। স্যার হোল নাম্বার আর একটা ফ্র্যাকশনের ডিভিশনও হতে পারে, আবার দুটো ফ্র্যাকশনের ডিভিশনও হতে পারে, তাই তো? হুম, 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 হুম। তবে 0 দিয়ে ভাগ করবে না, জিরোকে যে কোনো নাম্বার দিয়ে ভাগ করতে পারো, কিন্তু 0 দিয়ে ভাগ করবে না, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেছে তো? স্যার তারপরটা কি হবে স্যার? 3, 2/3-কে 3 দিয়ে ওইটা দেখিয়ে নিন। 2/3কে 3 দিয়ে ভাগ করা হয়েছে, মানে 2/3 ইন্টু 3/1 হয়ে যাবে। এই 3 যেটা নিচে ভাগ করা আছে, 3 ভাগ মানে 3/1, এটা উল্টে যায়, উপরে গেলে, ও সরি, কি হয়ে যাবে? 3/1টা কি হয়ে যাবে? 1/3 হবে। 1/3 হয়ে যাবে, ভুল লিখলাম। 1/3 হয়ে যাবে, তো 2/9 হয়ে যাবে, উল্টে যায়। মিক্সটা আর একবার বলুন। 2/3কে 3 দিয়ে ভাগ করলে নিচে কিছু নেই, মানে 1 ভেবে নেবে, তো 2/3, 3/1টা উল্টে যায়, তো 2/9 হবে আনসার। কিন্তু এই অবস্থায় এটাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। 2/9 যেটা দাঁড়ালো, এটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এই অবস্থায় যেটা দেখতে লাগছে এটাকে আমরা জটিল ভগ্নাংশ বলবো। ক্লিয়ার? সবাইকে বোঝাতে পেরেছি? কনফার্ম করো। এই পর্যন্ত যা বললাম সবার বোঝা গেছে? কনফার্ম করো। স্যার মিক্সটা বলুন না। মিশ্র ভগ্নাংশ কোনটাকে বলা হয়? এই যে ধরো 7-এর 5, এটাকে যখন আমরা 7কে 5 দিয়ে ভাগ করব, 5 একে 5, 2 নিচে হলো, তো এইটা হলো সম্পূর্ণ রেজাল্ট, তাই লিখবো 1/, নিচে যেটা এক্সট্রা বেঁচে থাকলো সেটা উপরে 1/2-এর 5। 1/2-এর 5 এটাকেই তুমি মিশ্র ভগ্নাংশ বলবে, 1/2-এর 5কে মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাও আছে, আবার ভগ্নাংশ আছে, তাই এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? কনফার্ম করো। হ্যাঁ স্যার।
তাহলে আমরা শুধু কিন্তু কোশ্চেন আলোচনা করছি না, এখন পর্যন্ত কটা কোশ্চেন স্যার আছে দশমিক ভগ্নাংশটা বলবেন না, ডেসিমাল ফ্র্যাকশনটা? আসছি আসছি। একবারে ওটার ভাগটা বলে দিন না, ওটাও একটা কোশ্চেন আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, লিখে নাও তাহলে একসাথে। তাহলে সামান্য ভগ্নাংশটা করে নিলাম, এবার লেখো দশমিক ভগ্নাংশ একসাথে, তাহলে লিখে নাও। লেখো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে দুভাগে ভাগ করা হয়, সসীম দশমিক ভগ্নাংশ আর একটা অসীম দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে দুভাগে ভাগ করব, সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কত রকম টাইপের হতে পারে? দু রকম টাইপের হতে পারে। একটা হচ্ছে শুদ্ধ, শুদ্ধ শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা মিশ্র, মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে প্রথমত দুভাগে ভাগ করব, একটা সসীম, দেখো এগুলো স্বাভাবিক ব্যাপার, দশমিক ভগ্নাংশ মানে কি 0.523 এরকম টাইপের। তো একটা সসীম মানে কি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত গিয়ে থেমে যাবে, আর অসীম মানে চলতে থাকবে ডট 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 করে। তো দু রকম টাইপের হবে, হয় থেমে যাবে নাহলে চলতে থাকবে। তো থেমে যাবে যেটা সেটাকে সসীম বলবো। যেমন ধরো 0.12 দিলাম, থেমে গেছে। 0.12 মানে 12/100, তো এটা হচ্ছে সসীম, এটা সসীম দশমিক ভগ্নাংশ। আর এখানে দিয়ে দিলাম 0.3 বার, 0.3 বার মানে 0.333333 চলতে আছে, এটা মানে অসীম, অসীম। তো আমরা সসীমকে দুভাগে ভাগ করব, একটা হচ্ছে শুদ্ধ দশমিক, শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কনফার্ম করো। কোনটা মিশ্র কোনটা এটা বলে দিন। বলো বলো। স্যার বলছি সসীমের দুটো পার্ট আছে না, শুদ্ধ আর মিশ্র, এটা হ্যাঁ কোনটা কোনটা বলে দিন। হ্যাঁ বলে দিচ্ছি, এখন লিখে নাও এটা। যে দশমিক ভগ্নাংশকে দুভাগে ভাগ করা হয়, এক হচ্ছে সসীম আর অসীম, ফাইনাইট আর ইনফাইনাইট। এবার তার মধ্যে হচ্ছে একটা শুদ্ধ আর একটা মিশ্র। সসীমকে দুভাগে ভাগ করব, শুদ্ধ আর মিশ্র। আগে এটা আলোচনা করে দিই, তারপর অসীমে যাচ্ছি। শুদ্ধ লেখো, শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ, শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ, শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ কেমন টাইপের? যেমন 0.12 সসীম, শুদ্ধ। শুদ্ধ এই কারণে এখানে কোন রকম মিক্সড ব্যাপার নেই, 12/এত সুন্দরভাবে চলে আসছে। 0.38 শুদ্ধ, 0.625 শুদ্ধ দশমিক ভগ্নাংশ মানে শুধু দশমিক পার্টই থাকবে, সোজা কথা। মিশ্রর সাথে শুদ্ধের পার্থক্য কি? শুদ্ধ মানে এই যে বললাম রিয়েল ম্যান, প্রকৃত মানুষ, যার মধ্যে মানুষের সমস্ত গুণ আছে প্রকৃত। এখানে তুমি শুদ্ধ আর মিশ্র, মিশ্র যখন আসবে তখন কি হবে? মিশ্র দশমিক ভগ্নাংশ মানে এরকম টাইপের, ধরো 12.835। তো এখানে দশমিক ভগ্নাংশ তো থাকছে, আবার 12 পয়েন্ট আসছে, 12 পয়েন্ট। এটা তো অ্যাকচুয়ালি একটা নাম্বার দাঁড়াতো না, এটা মিশ্র, এই জন্য মিশ্র আসছে। দশমিক পার্টের সাথে সাথে তার আগের পার্টটাও আছে, এর আগের গুলোতে আগের পার্টটা নেই, জিরো আছে। কিন্তু এই এখানে যেগুলো আছে মিশ্র, 45.52 দিয়ে দিলাম, এগুলোকে আমরা বলবো মিশ্র দশমিক ভগ্নাংশ, মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ। স্যার মানে 12.8 শুদ্ধতে স্যার শুদ্ধতে দশমিকের আগে কিছু থাকবে না, জিরো মানে থাকবে, সবসময় জিরোই থাকবে। আচ্ছা জিরো থাকবে। আর মিশ্রতে আগে কোনো সংখ্যা থাকবে, 12, 15, 20 এরকম কিছু না কিছু থাকবে। বোঝা গেছে সবার? কনফার্ম করো এই পর্যন্ত। এই পর্যন্ত সবার বোঝা গেছে শুদ্ধ মিশ্র? বেশ, আর কি বাকি থাকলো? অসীম। হ্যাঁ স্যার। তো লেখো অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ এটাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আবৃত আর একটা বলা হয় অনাবৃত। অসীম দশমিক ভগ্নাংশকে
অসীম দশমিক ভগ্নাংশকে দুভাগে ভাগ করা হয়, একটাকে বলবো আবৃত্ত আর একটাকে বলবো অনাবৃত্ত। এই আবৃত্ত আবার দু রকম হয়, শুদ্ধ আর মিশ্র। আবৃত্তটা দু রকম হয়, শুদ্ধ আর মিশ্র। অনাবৃত্তটা একরকমই হয়। আবৃত্তটা দু রকম হয়, শুদ্ধ আর মিশ্র। অনাবৃত্তটা একরকমই হয়। তো সবার প্রথম হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। কোনটাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে? ওই যে বললাম 0.333333 ডট 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 করে চলতে আছে, যেটাকে আমরা 0.3 বার লিখে থাকি, এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ এটা। অসীম দশমিক ভগ্নাংশ দুভাগে পড়লাম, এটা আবৃত অসীম দশমিক ভগ্নাংশ আর এটা অনাবৃত্ত। একটা পড়লাম আবৃত্ত আর একটা পড়লাম অনাবৃত্ত। তো আবৃত দশমিক ভগ্নাংশটা কি না, আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যে ব্যাপারটা বলছে যে অসীম দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকের যে অঙ্কগুলি বারবার যদি থাকে তাদেরকে আবৃত, মানে যে কেমন টাইপের, ধরো 0.555555 এরকম চলতে আছে, বা ধরো 2.545454 ডট 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 করে চলতে থাকে, মানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে। এটাই হচ্ছে আমাদের, বারবার যদি রিপিট হয় 54545454 বারবার রিপিট হচ্ছে, এটাকে আমরা বলবো আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ। আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ। এটাও সেই দুটো ভাগ। প্রথম ভাগটা, এই প্রথম এক্সাম্পলটাকে কি বলবে? এটা শুদ্ধ। আর এটাকে কি বলবে বলো? এটাকে কি বলবে? এটাকে মিশ্র বলবে, আগে টু আছে, তাহলে এটা হবে মিশ্র, এটা হবে শুদ্ধ। তাহলে আবৃত দুটো উদাহরণ দিলাম, একটা হচ্ছে শুদ্ধ আর একটা হচ্ছে মিশ্র। এখানে কি হচ্ছে, আবৃত্তটা কি হচ্ছে, দশমিকের পরে যা আসবে সেটা বারবার করে আসবে, এই জন্য আবৃত্ততে পৌনপনি ব্যবহার করতো। এই যে 0.5555, এটাকে এরকম ভাবে লিখতো 0.5 বার ব্যবহার করে, অনেকে আবার একটা ডট ব্যবহার করে, মাথায় একটা ডট ব্যবহার করে। এই যে 2.54, এটাকে কি লিখে না 2.54 মাথায় দুটো ডট ব্যবহার করে, 5 এর মাথায় একটা, 4 এর মাথায় একটা। এটা মানে বোঝাচ্ছে 54টা বারবার 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 করে রিপিট আসে, এটা মানে বোঝায় 2.5454545454 এরকম বোঝাতে। এটা কিন্তু ডট 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 করে চলতে আছে, এটা শেষ না কিন্তু, অসীম না, অসীম। এ গেল আবৃত্ত। এবার যেটা আসছে অনাবৃত্ত। অনাবৃত্তের ব্যাপারটা কি, এখানে রিপিট হবে না। যে সব অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলি পুনরাবৃত্তি হয় না, যেমন 0.414213592357, যা খুশি আসছে ডট 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 করে চলতে আছে, রিপিট হচ্ছে না, রিপিট আসছে না, এইটাকে অনাবৃত্ত বলা হয়। অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা বলবো অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা যেটা, তার ডেফিনেশন কিন্তু এই আবৃত্ত অনাবৃত্ত দিয়ে দেওয়া যায়। এইগুলো দিয়ে আমি বলেছিলাম একবার, এমন কেউ আছো মনে রেখেছো? মূলদ সংখ্যার ডেফিনেশন এরকম ভাবেও দেয়া যায় এগুলো দিয়ে, এমন কেউ আছো মনে রেখেছো? যাক গিয়ে বেশি গুলিয়ে যাবে, এখন ছাড়ি, পরে বলবো। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? কনফার্ম করো। লিখে রাখো, পড়তে পড়তে হয়ে যাবে, এখন হয়তো কিছু জিনিস গুলিয়ে যাবে, কোনো ব্যাপার নয়, ধীরে ধীরে পড়তে পড়তে হয়ে যাবে। তো আসছি প্রবলেমে। সামান্য ভগ্নাংশ কয় প্রকার? প্রথম কোশ্চেন, সামান্য ভগ্নাংশ কয় প্রকার, কি বলবো? সামান্য চার ভগ্নাংশ 4 প্রকার, ঠিক আছে। ওই সরল যেটা, সেটা প্রকারের মধ্যে পড়ে না, ঠিক আছে, ওটা ওরই দুটো ভাগ, প্রকৃত আর অপ্রকৃত। সামান্য ভগ্নাংশ কয় প্রকার বলবো? 4 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ কয় প্রকার না 4 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ। ঠিক আছে সবার? পরের কোশ্চেন,
একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ হলো, কোনটা হবে? অপ্রকৃত ভগ্নাংশ 11/6 11/6 11/6 হবে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লবটা বড় হবে, অপ্রকৃত মানে লব বড়, তো অপ্রকৃত ভগ্নাংশের লব বড়, তো 11/6 হবে অপ্রকৃত ভগ্নাংশ। একটা শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ কোনটা? শুদ্ধ সসীম, সসীম মানে থেমে যাবে, শুদ্ধ, শুদ্ধ 0.12 মানে বিয়েরটা হবে। দশমিকের আগে, স্যার শুদ্ধ মানে দশমিকের আগে কেউ থাকবে না। তো শুদ্ধ সসীম 0.12 0.12 বলছে। প্রথমটাকে কি বলবো? প্রথম যে উদাহরণটা দেওয়া আছে 0.33, সেটাকে কি বলবো? স্যার শুদ্ধ অসীম। এটা শুদ্ধ অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা 0.12টা তাহলে কি হলো? শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ। সসীম 12.835টা কি হবে? স্যার মিশ্র হবে, 12.835 মিশ্র সসীম। তাহলে মিশ্র মিশ্র সসীম। 1.024টা কি হবে? এটাও এটা তাই হবে, মিশ্র মিশ্র সসীম। সসীম। মিশ্র সসীম। আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। 14 নম্বর কোশ্চেন, সসীম দশমিক ভগ্নাংশ কয় প্রকার? সসীম দশমিক ভগ্নাংশ কয় প্রকার? 2 প্রকার। দুই প্রকার। কি কি? শুদ্ধ শুদ্ধ সসীম, মিশ্র। মিশ্র সসীম। ধর মিশ্র, দু প্রকার। নেক্সট কোশ্চেন, 0.333 ডট 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 করে চলছে, এই ভগ্নাংশটি কি ধরনের ভগ্নাংশের উদাহরণ? 0.3333 চলছে। অনাবৃত শুদ্ধ অসীম, শুদ্ধ শুদ্ধ অসীম। অসীম। শুদ্ধ অসীম। শুদ্ধ অসীম বলছে। শুদ্ধ অসীম কি আছে উদাহরণে? শুদ্ধ আবৃত অসীম। স্যার ওই একটা হবে শুদ্ধ আবৃত। শুদ্ধ আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। অপশনে কি? আবৃত অসীম দশমিক ভগ্নাংশ, তাই না? শুদ্ধ আবৃত হ্যাঁ স্যার। দশমিক ভগ্নাংশ 0.3333। অপশন এ। শুদ্ধ আবৃত, তাই আবৃত এটা কত হবে, মানে কি জানো? পৌনপণি চলে আসে। অপশন এ, আবৃত মানে পৌনপণি চলে আসে। সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ দাও। সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ দাও। স্যার বিয়েরটা। সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ দাও। বললো বিয়েরটা, আর কেউ? সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ দাও। এখানে শুদ্ধ অশুদ্ধ তো কিন্তু কিছু বলেনি। এটাও তো হবে, দুটোই তো হবে, এ আর বি। একটা মিশ্র আর একটা শুদ্ধ। সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ দাও। স্যার এ আর বি দুটোই তো কোনটা হবে। হবে? স্যার, দুটোই এ তো আর হবে। বি দুটোই হবে, একটা মিশ্র একটা শুদ্ধ। একদম হ্যাঁ স্যার, দুটোই তো হয়। দুটোই হওয়া উচিত। এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা হওয়া উচিত ছিল সসীম মিশ্র দশমিক ভগ্নাংশ বলো, মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ, কোশ্চেনটা এটা হতো। তাহলে কি হতো? স্যার তাহলে মিশ্র এটা সসীম, এটা মিশ্র বললে এটা হতো। যদি শুধু শুদ্ধ বলতো তাহলে তাহলে স্যার বেশ। পরের কোশ্চেন, অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ কত? অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ, অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ। অনাবৃত্ত, স্যার বি। অনাবৃত্ত মানে কোন রকম রিপিট টেলিকাস্ট হবে না, বারবার চলতে থাকবে। অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ। বি সি দুটোই তো হবে। সিও তো সি এর হবে, হ্যাঁ। স্যার তারপর আপনি সে বলে এইগুলো দিন। তো ডট ডট এগুলো actually কনফিউশন হচ্ছে। একটু কনফিউশন ডট আছে। দিয়া নাই, কিন্তু এইটা তো মানে শেষ হয়ে যাচ্ছে বোঝাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। এগুলো সেটা এখান থেকে এগুলো একটা ডট 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 করে ছেড়ে দেওয়া উচিত ছিল, এগুলো ডট 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 করে ছেড়ে দেওয়া উচিত ছিল, ঠিক আছে? যে কোনো একটাকে ডট 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 করে ছেড়ে দেওয়া উচিত ছিল। তো কোশ্চেনটা করতে গিয়ে মিস্টেক করেছে। বৃত্ত অনাবৃত্ত আবৃত বলেছে, অসীম দশমিকটা অনাবৃত্ত বলেছে, তো এটাকে ধরো ছেড়ে দিলাম। আছে। মিউট করো, মিউট করো, মিউট করো। এইটাকে ডট 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 করে দিলাম, সিটাকে ডট 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 করে দিলাম, ঠিক আছে? এবার যদি এরকম বলে দেয়, ধরো 4 দশমিক স্থান পর্যন্ত পাশে লিখে রাখলো, এখানে লেখা উচিত ছিল 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে ঠিক আছে।
এখানে যদি সংখ্যা লিখে দিত 4 দশমিক স্থান পর্যন্ত, মানে আরো হ্যাঁ আছে, স্যার, তাহলে হতো। দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিয়েছে। আরো আছে কিন্তু দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিয়েছে, এরকম হলে ঠিক আছে। তো 4 দশমিক স্থান পর্যন্ত ওখানে লিখে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, নিচের কোনটি পরস্পর সহমৌলিক? নিচের কোনটি পরস্পর সহমৌলিক? বি। বি এরটা হবে স্যার, 19 আর নিচের কোনটি 38। পরস্পর সহমৌলিক? বলছে বিটা। স্যার বি। সহমৌলিক কথার মানে দুজনের মধ্যে এক বাদে আর কিছু কমন থাকবে না, মানে এক দিয়ে দুজনকে ভাগ করা যাবে। সহমৌলিক কথার মানে দুজনকে এক বাদ দিয়ে আর কোনো দিয়ে ভাগ যাবে না। সি হবে স্যার। তো স্যার দুটো নাম্বারকে এক বাদ দিয়ে আর বাকি কিছু দিয়ে ভাগ যাবে না, তাকে সহমৌলিক বলে। কোপ প্রাইম, পরস্পর মৌলিক যেটা, কোপ প্রাইম। কোনটা হবে? কোপ প্রাইম, পরস্পর মৌলিক বা সহমৌলিক। স্যার কোনোটাই হবে না। কেন? হ্যাঁ, সবগুলো ভাগ যাচ্ছে 22 আর স্যার। 27 কে কি দিয়ে ভাগ করা যাচ্ছে? 22 আর 27 কে? 11 দুগুণে 22। হ্যাঁ, একসাথে না, আলাদা আলাদা করে স্যার, এই যে একসাথে বললেন। দুজনকে ভাগ করতে হবে, একসাথে দুজনকে ভাগ যাবে এক ছাড়া, আর অন্য কোনো দিয়ে না। আচ্ছা আলাদা আলাদা যা খুশি হোক, কিন্তু দুজনকে একসাথে এক দিয়ে ভাগ যাবে, আর অন্য কোনো দিয়ে যেন ভাগ না যায়। যেমন 12 18 কে কি কি দিয়ে ভাগ যায়? 12 কে কি? সি দুটোই তো হবে। কেন? বি কে তো 19 দিয়ে তো দুজনকেই ভাগ যায়। 19 কে 19 ভাগ 12 9 দুগুণে 18 স্যার 2 দিয়ে যায়। 6 দিয়ে দুজনকে ভাগ যায়, কিন্তু বলছে এক বাদ দিয়ে আর কোনো দিয়ে ভাগ যাবে না। 22 আর 27 কে এক বাদ দিয়ে আর কোনো দিয়ে ভাগ যাচ্ছে? 22 না। আর 27 কে এক বাদ দিয়ে আর কি কোনো দিয়ে ভাগ যায়? না স্যার। এক বাদ দিয়ে যদি আর কোনো দিয়ে ভাগ না যায়, তখন তাকে বলে পরস্পর মৌলিক। এক বাদ দিয়ে আর বাকি যদি কোনো দিয়ে ভাগ না যায়, তাকে পরস্পর মৌলিক বলে। গসাগু 1 হতে হয়, তাহলেই মৌলিক। গসাগু বের করলেও হবে। 22 আর 27 এর মধ্যে গসাগু বের করো, 22 আর 27 এর মধ্যে গসাগু বের করো, তাহলেও হবে। গসাগু বের করার দুটো টেকনিক আছে, একটা হচ্ছে এরকম ভাবে, আর একটা ভাগ পদ্ধতি। তো এখানে এমন কোনো নাম্বার নেই যেটা দুজনকে ভাগ করবে একসাথে, এমন কোনো নাম্বার নেই দুজনকে ভাগ করবে, তাই এটা হচ্ছে পরস্পর মৌলিক। ক্লিয়ার? 8035 কে কি দিয়ে ভাগ যায়? 7 4 28, 7 5 35, 7 আর 5 দিয়ে যায়, মানে 7 দিয়ে দুজনকে যায়, তো এটাও হবে না, তাহলে এটাই হবে আনসার। মানে একই নাম্বার দিয়ে দুজনকে ভাগ যেতে হবে, তাহলে সেটা হবে না। তাহলে পরস্পর মৌলিক বলতে পারবো না। এক বাদ দিয়ে যদি বাকি কোনো সংখ্যা দিয়ে দুটো নাম্বারকে একসাথে ভাগ যায়, তখন তাকে পরস্পর মৌলিক বলবো না। বোঝা গেছে? কনফার্ম করো সবাই বুঝে গেছে কিনা, কনফার্ম করো সবাই বুঝে গেছে কিনা। স্যার সহ মানে তো পর পর হবে, তাই তো? না, পরপর নিয়ে কথা নয়, কোপ প্রাইম। কোপ প্রাইম কথা মানে পরস্পর মৌলিক, পরস্পর সহমৌলিক। হ্যাঁ স্যার। কনজিকিউটিভ কথাটা মানে পাশাপাশি বোঝায়, কনজিকিউটিভ। কনজিকিউটিভ মানে আচ্ছা। পাশাপাশি। 22 এর কাছে তো 23 আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? এদের মধ্যে সব থেকে ছোট কে? 3/28 হবে স্যার, ডি 3 এরটা। বাই ডি 28। হবে স্যার। 3/28 বলছে। তিন বাই 28 বলছে। দেখো, একটা সোজা নিয়ম কি জানো? অনেকে দশমিকে নিয়ে যায়, আর আমি উল্টোটা করার চেষ্টা করি। যেমন 28 কে তুমি যেটাকে ভাগ করতে পারছো সেটাই ভাগ করার চেষ্টা করো। যেমন 3 দিয়ে যদি 28 কে ভাগ করি, নিচে 9 পয়েন্ট সামথিং আছে, নিচে 7 6 42, নিচে 6 আসছে, 3 4 12, 4 পয়েন্ট সামথিং আসছে নিচে, একসাথে 7, নিচে 7 আসছে। এবার বলো তো, নিচে যার যত বেশি হয় ভ্যালু তার তত কি হয়? কম হবে। নিচে যার যত কম হবে। কম হয়, তো নিচে কার ভ্যালু বেশি? 3 আর 28। স্যার 3 এর 3 এর 3 বাই 28। 28।
তো যেহেতু 9 পয়েন্ট সামথিং আসছে, তো তার মানে 3-এর 28-এর ভ্যালু সব থেকে ক্ষুদ্রতম হবে। কথাটা বোঝাতে পারলাম? অনেকে যেটা করে, এটা 3 লেখে 28 দিয়ে ভাগ করে, দশমিক করলো, 30 করলো, 28 কে 28 এরকম করে, ঠিক আছে? কিন্তু এটাও একটা বেস্ট টেকনিক, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানোর জন্য, বা এইসব জায়গাতে কাজে লাগে। যে 3-এর 28 দিয়েছে, 7-এর 42 দিয়েছে, 3-এর এত দিয়েছে, 1-এর 7 দিয়েছে। আমরা নিচের নাম্বারটাকে উপরেরটা দিয়ে ভাগ করব, দিলে নিচে যদি যত বেশি হয় ভ্যালু, মানে যেটা সুবিধা হয় ভাগ করা আর কি। যেটা ভাগ করার সুবিধা হবে সেটা করে যাব। নিচে বেশি ভ্যালু হলে মেন ভ্যালু কম হবে, নিচে কম হলে মেন ভ্যালু বেশি হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি সবাইকে? কনফার্ম করো। কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এর লব ও হরের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে লব হরকে গুণ করতে হবে, লব হরকে ভাগ করতে হবে, হরকে ভাগ করতে হবে, লবকে গুণ করতে হবে। কোন ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে, কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে এর লব ও হরের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে বি হবে স্যার। লব এবং হরের বলো কি? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে এই আচ্ছা, কথাটার মানে কি উপরে ছোট বড় করতে হতে হবে হবে নিচের নাকি? ভাগ করতে হবে সব কি? থেকে ন্যূনতম আকারে। লঘিষ্ঠ আকার মানে ছোট আকারে। আচ্ছা, তাহলে তো স্যার ভাগ করতে হবে লব ও হরকে। কোন ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে এর লব ও হরের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে কি করতে হবে? লব ও হরকে গুণ করতে হবে, লব ও হরকে ভাগ করতে হবে, হরকে ভাগ করতে হবে, লবকে গুণ করতে হবে। কার কি মনে হচ্ছে? লঘিষ্ঠ আকার মানে স্যার ছোট, বি হবে। বি করেছি স্যার। গরিষ্ঠ মানে বড়। বি হবে, অপশন বি ভাগ হবে। করতে হবে। স্যার ভাগ করতে হ্যাঁ, হবে, এটাই করে। ছোট আকারে নিয়ে যেতে গেলে ভাগ করেই তো কমাবো না। ধরো তোমাকে আমি দিয়ে দিলাম এরকম ভাবে 8-এর 12, ধরো 8-এর 12 দিয়ে দিয়েছি, তো এই নাম্বারটার আমি লব ও হরকে কি করব যাতে এটা লঘিষ্ঠ আকার আসে? কত দিয়ে ভাগ করি? 4 দিয়ে। 4 দুনে 8, 4 তিনে 12, তাই না? তো 2-এর 3 হচ্ছে এর লঘিষ্ঠ আকার। হ্যাঁ স্যার। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে এই 8 আর 12 যেটা গসাগু, 8 আর 12 গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটা, সেটা 4, সেটা দিয়ে উপর নিচকে ভাগ করি, ওদিকে এটা দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে অপশন বি হবে তো স্যার? অপশন বি হবে রাইট অ্যান্সার। নিচের কোন ভগ্নাংশটি অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না? নিচের কোন ভগ্নাংশটিকে অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না? নিচের কোন ভগ্নাংশটিকে অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না? বলো। নিচের কোন ভগ্নাংশটি অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না? স্যার সি। 1-এর 3 যেমন 0.3333 করে চলতে থাকে, তাই না? অসীম দশমিক ভগ্নাংশে মানে উপরে যেটা আছে তাকে ভাগ করতে থাকো, ভাগ করলে কি আসছে দেখো। নিচের কোন ভগ্নাংশটিকে অসীমিক দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না বলছে? যায় না বলছে, যায় না। অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না বলো। 3-এর 7 কি হবে বলো? 3-কে যদি 7 দিয়ে ভাগ করতে যাও, দশমিক দিলাম 30, 7-এর 28, 2 20, 7 দুনে 14, 6 60, 27-এ 56, সি 4 হবে। 40 চলতে থাকবে, এটা অসীম হয়ে যাবে। 1-এর 3ও অসীম হয়ে যাচ্ছে। স্যার সি 41 হচ্ছে। 41-কে 16 দিয়ে ভাগ করো, 16 দুনে 32, 9 নামলো 90 দশমিক দিয়ে, 16 5-এ 80, 10 নামলো 100, 1696, 4 40, কি হচ্ছে? কত পর্যন্ত হচ্ছে? সি যে বলছো, কত পর্যন্ত হচ্ছে? যারা সি বলছো কত পর্যন্ত হচ্ছে?
বলো স্যার 2.5 হচ্ছে তো। কেন? 41কে 16 দিয়ে ভাগ করছি তো, 16 দিনে হ্যাঁ 32, স্যার। তাহলে কত মান ছিল? 9 তো। এটা চলতে নয়। থাকছে তো। এটা তো মিলছে না, ভাগশেষ ঠিক তো। আছে, স্যার, 5-এর 13টা তো মিলে যাচ্ছে। এটা মিলে যাচ্ছে, 16 দিনে 32, 8 80, 16 5 80, এবার মিলে গেছে। 2.5 5625, 2.5625, এটাতে মিলে যাচ্ছে। স্যার আর তাহলে কোনটা মিলে? কতগুলো ডিজিট পর্যন্ত চেক করব? এখানে তো 4টে ডিজিট হয়ে গেছে পয়েন্টের পরে। হ্যাঁ, আমাকে বলছি যে সসীম মানে কি, তো একসময় মিলে যেতে হবে। সসীম কথার মানে একসময় মিলে যেতে হবে, এটা হচ্ছে মোট কথা। তো মিলে গেলে আনসার হয়ে যাবে, কিন্তু বুঝতে স্যার পারলে? আমরা তো পয়েন্টের পর তো স্যার সবসময় এক্সামে তাহলে প্রতিটাই ভাগ করে করে দেখতে হবে তাহলে? কিছু কিছু অঙ্ক তুমি দেখেই বুঝতে পারবে, যেমন 1-3, কিছু কিছু 1-3, তো এটা করতে গেলে 0.3333 বারবার আসছে, তো বুঝে গেছো এটা জীবনে শেষ হবে না। ঠিক আছে, বা তার আগেরটা যেটা ছিল সেটা কত ছিল? আগেরটা কত দিয়েছিল? 5-13 না কত দিয়েছিল না? 3-এর 7, 3/। 3-এর 3-7। 7। তো 3-এর 7টার ক্ষেত্রে দেখো তুমি, 3কে যদি 7 দিয়ে ভাগ করতে যাও, 0.30, 7-4 28, 2 20, 7 2 যা 14, 6 60, 27 56, 4 40, 7 5 35, 5, এই দেখো এই যেমন ভাবে চলতে আছে জীবনে পৌঁছাবে না, জীবনে মিলবে না। ঠিক আছে, তো অতএব এটা চলতে থাকবে। আর এটা কি ছিল? 5-13, 5-13, 5কে 13 দিয়ে ভাগ করো, 0.50, 13 3 39, 11, 110, 1378, 13 7 91, 13 8 104, 6 60, 13 4 52, মেলার কোনো চান্স নেই, চলতে থাকবে চলে থাকবে। মোটামুটি 4টে 5টা পর্যন্ত নেব, 4টা পর্যন্ত নেব, 4টা পর্যন্ত নিয়ে যদি দেখি যে কন্টিনিউ চলছে, ছেড়ে দেবো 4টা 5টা পর্যন্ত নিয়ে। ক্লিয়ার? তাহলে আনসার কোনটা হবে? আনসার সিয়েরটা। কোনটা হবে তাহলে? সিয়েটটা, 41/16। প্রবলেম নম্বর 21 গেল। প্রবলেম নম্বর 22, অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যায় দশমিক বিন্দুর পর অঙ্কগুলি পুনরাবৃত্তি হলে তাকে কি বলে? অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যায় দশমিক বিন্দুর পর এরটা হবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। পুনরাবৃত্তি হলে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে, আর পুনরাবৃত্ত না হলে তখন সসীম হয়ে যাবে। না, তোমাকে অসীম বলে দিয়েছে, বলছে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যায় দশমিক বিন্দুর পর পর যদি পুনরাবৃত্তি হয় তাকে কি বলে, আর পুনরাবৃত্তি না হয়ে যদি সবসময় আলাদা আলাদা আসে তখন কি বলে? তখন স্যার অনাবৃত। আলাদা আলাদা হলে। আলাদা আলাদা। অসীম তো আছেই, কোশ্চেনে তো অসীম বলা আছে। এবার যদি তোমার পুনরাবৃত্তি ঘটে তাহলে আবৃত বলবে, আর পুনরাবৃত্তি না হলে অনাবৃত বলবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? কনফার্ম করো। 23 নম্বর প্রবলেম, আবৃত দশমিক গুলিতে অনাবৃত অংশের সংখ্যা সমান হলে ও আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান হলে তাদের কি বলে? আবৃত দশমিক গুলিতে অনাবৃত অংশের সংখ্যা সমান হলে ও আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান হলে কি বললো? আবৃত দশমিক গুলিতে অনাবৃত অংশের সংখ্যা সমান হলে ও আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান হলে তাদের কি বলে? সদিশ আবৃত দশমিক বলবো। আবৃত দশমিক গুলিতে অনাবৃত অংশের সংখ্যা সমান হলেও আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান হলে তাদেরকে কি বলবো? সদিশ আবৃত দশমিক বলবো। সদিশ আবৃত দশমিক, সদিশ মানে একই হয়ে গেলে আর কি। সদিশ কথাটা ব্যবহার করা। হ্যাঁ, সদিশ আবৃতর মধ্যে অনাবৃত থাকে। আবৃত দশমিক গুলিতে
অনাবৃত্ত অংশের মানে কোন পার্টটা বলছে বলো তো? মানে ডান দিকের পার্টের কথা বলছে। আবৃত দশমিক মানে কি? আবৃত দশমিক মানে ধরো 0.333333 এই জিনিসগুলো বলছে, ঠিক আছে? এটা হচ্ছে আবৃত অংশে আবৃত দশমিক। এবার বলছে আবৃত দশমিকের অনাবৃত্ত অংশের সংখ্যা। অনাবৃত্ত মানে কি? এর মধ্যে একটাই পার্ট তো পুনরাবৃত্তি হয় না, 3, মানে বাকি পার্টটা না, শুধু 3টা হচ্ছে একবার আমি ধরবো অনাবৃত্ত অংশের পার্ট মানে। বুঝেছো কথাটা কি? বলছে আবৃত দশমিক গুলিতে অনাবৃত্ত অংশের সংখ্যা সমান হলে ও আবৃত অংশের সংখ্যা সমান হলে, মানে 0.3 আর 0.3333, আমি যদি লিখে দিই কোনো অঙ্কে 0.3, যেমন তোমাদেরকে বলা হয় না ওই যে 22-এর 7, 22-এর 7 মানে কি 3.14 ধরে নেওয়া হয়। আবার এটা পাই মানে 3.14 ধরে নেওয়া হয়। বুঝতে পেরেছো? তো এই দুজনকে সদৃশ বলা হয়। এটাই হচ্ছে উদাহরণ, একটা পারফেক্ট উদাহরণ। বুঝতে পারলে? এই পাইটা কিন্তু এইটা হচ্ছে 3.14 করে চলতে থাকে, এর শেষ নেই, এটা অনাবৃত্ত। এই পাইটা কিন্তু অমূলত সংখ্যা, এর চলতে থাকে দশমিকের পরে 3.1415 এরকম ভাবে চলতে থাকে, শেষ নেই, ঠিক আছে? তো এটা অনাবৃত্ত। এই অনাবৃত্ত পাঠের অংশ আর তোমার যে যেটা আছে ভগ্নাংশের যে পার্টটা, 22-এর 7 নর্মাল ভ্যালু যেটা, পাইয়ের যেটা নর্মাল ভ্যালু, দুটো আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, তো এরা সদৃশ্য আবৃত দশমিক। ক্লিয়ার করাতে পারলাম কি? ক্লিয়ার করাতে পারলাম? দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম হলে তাকে কি বলে? দশমিক আচ্ছা, অসীম ভগ্নাংশে দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম হলে তাকে কি বলে? অসীম দশমিক ভগ্নাংশ, তাই তো? অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ বলবো। রাইট আনসার অসীম দশমিক ভগ্নাংশ। কোশ্চেন আপাতত 24টা হয়েছে, কিন্তু অরিজিনালি কি 24টা কোশ্চেন আলোচনা হলো? 24টার অনেক মধ্যে হয়ে কিন্তু গেছে। অনেক কোশ্চেন আলোচনা, এটা মাথায় রাখবে। 25 নম্বর কোশ্চেন, সকল পূর্ণ সংখ্যা ও সকল ভগ্নাংশ সংখ্যা কার অন্তর্গত? পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কার মধ্যে থাকে? সকল পূর্ণ সংখ্যা সকল মূলত ভগ্নাংশ সংখ্যা সংখ্যা। কার মধ্যে? মূলত মূলত সংখ্যার সংখ্যার মধ্যে থাকে। সমস্ত পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মূলত সংখ্যার মধ্যে থাকে। আচ্ছা, -5, -4, -3 ডট 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 করে এত সংখ্যাগুলি কি ধরনের সংখ্যা? পূর্ণ সংখ্যা, অমূলত সংখ্যা, অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলবো। 27 নম্বর কোশ্চেন, আবৃত দশমিক ভগ্নাংশে একাধিক অঙ্ক আবৃত হলে পৌনঃপুনিক বিন্দু দেওয়া হবে কেবলমাত্র প্রথম অঙ্কের উপর, শেষ অঙ্কের উপর ইচ্ছা মতো। আবৃত দশমিক ভগ্নাংশে একাধিক অঙ্ক আবৃত থাকলে পৌনঃপুনিক বিন্দু দেওয়া হবে কেবলমাত্র প্রথম অঙ্কের উপর, শেষ অঙ্কের শেষ উপর, অঙ্কের উপর স্যার। 3 নম্বর ইচ্ছা মতো। এবার আনসার বলছে 1 ও 2, 1 আর 3, 1 আর 2, 2 আর 3, 1 2 3। আনসার হচ্ছে ABC। 1 আর 2 হবে স্যার। আচ্ছা, বিয়েরটা হবে। আনসার বলতে কোনটা আছে? বি এরটা হবে। কেবলমাত্র প্রথম হ্যাঁ, অঙ্কের উপর না, প্রথম অঙ্কের উপরও দিতে হবে, শেষ অঙ্কের উপরও দিতে হবে, ঠিক আছে? তাহলে পুরোটা হয়ে যায়। ধরো আমি 1 3 2 2 4 এইটা ধরো আমরা পৌনঃপুনি হবে, পুরোটা বাদ দিয়ে দিলে হয়। আবার 1 লিখে পৌনঃপুনি দিয়ে 2 লিখে 4 লিখে এখানে পৌনঃপুনি দিয়ে দিলেও হয়। অনেকে পুরো 3টে দিয়ে দেয়, অনেকে মাঝেরটা না দিয়ে প্রথমটা আর লাস্টেরটা দিয়ে দিলে হয়। কেবলমাত্র প্রথম অঙ্কের উপর, শেষ অঙ্কের উপর, শেষ অঙ্ক আর প্রথম অঙ্কে দিলেই হয়, তাহলেই পুরোটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার সবাই? আবার বার ব্যবহার করে অনেকে, বারও ব্যবহার করা হয়। তো আনসার হবে বি। শূন্য কি ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, সবগুলি। স্যার মূলত সংখ্যা। মূলত সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য নেই, অমূলত সংখ্যার মধ্যে নেই, সবগুলির কথা বাদ দাও। নিচের কোন বিবৃতিটি সঠিক? শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, সঠিক কি? শূন্য একটা স্বাভাবিক সংখ্যা, স্যার। সঠিক? নো। √5 একটা অমূলত সংখ্যা, সঠিক কি? ঠিক। সকল স্বাভাবিক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, ঠিক কি? ঠিক। সকল স্বাভাবিক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, ঠিক কি? হ্যাঁ স্যার ঠিক। ঠিক। এবার বলছি যে তাহলে কোনটা কোনটা ঠিক হবে, কোন অপশনটা রাইট? স্যার সি এরটা 2 হবে। আর 3, 2 আর 3।
অপশন সি 2 and 3। 29 সি হবে রাইট অ্যান্সার। 29 সি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। এতটা পর্যন্ত দিয়েছিলাম তোমাদেরকে। √10 কি ধরনের সংখ্যা? √10 কি ধরনের সংখ্যা? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ অমূলদ সংখ্যা। অমূলদ। অমূলদ। √10 হচ্ছে অমূলদ সংখ্যা, একদম ঠিক বলেছো। আরো কয়েকটা আলোচনা করে দেবো? স্যার এগুলো নয় থাক, আমরা তো এখনো করিনি। তাহলে তোমরা কাজ করো। আজকে তো 30টা পর্যন্ত হয়ে গেল। এবার একই রকম ভাবে তুমি যেটা করবে, 31 থেকে 150 পর্যন্ত দেওয়া আছে, আর 120টা কোশ্চেন, যে যতগুলো পারো পরপর চেষ্টা করে যাও, ঠিক আছে? তারপর আমি আলোচনা করে দেবো। আলোচনা করে দিলে তোমার সবকিছু একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তা আগে একবার চেষ্টা করো, যে কটা পারো পারো। বুঝতে পারলাম কি? হ্যাঁ স্যার। বুঝতে পারলাম। কত কে পেলে? কে কত পেলে? হয়েছে শুধু। কত? স্যার 20টা বলো তো। হয়েছে। 20টা। 15। আমার স্যার 15, 15টা থেকে। স্যার 15টা স্যার 18। 18, স্যার আমার 15, স্যার 12। বর্ষা 12, শিউলি 20। 10টা। 20, 10টা, আর স্যার আমার 9টা। 18টা। 18টা, আর স্যার আমারও আর কটা? 18টা। 18টা। বেশ, মোটামুটি 30টার মধ্যে 20টা ঠিক হচ্ছে তো? ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তবে প্র্যাকটিস স্যার করতে ওই করতে 20টা স্যার 25টা হয়ে যাবে। হ্যাঁ বলো। ওই দশমিক ভগ্নাংশের ওইগুলো তো আগে জানতাম না অতটা, আপনি হ্যাঁ, বলে হ্যাঁ, দেওয়ার পর ম্যাথ গুলো কিন্তু করতে পেরেছি। ঠিক আছে, ঠিক ওইগুলো আছে, আরো অনেকটা হতো। স্যার ঠিক কালকে আছে। তাহলে হবে এইটা কালকেই আলোচনা হবে? তোমরা চাইলে আমি কালকে করে দেবো। কটা কালকে যদি বলো যে কালকে কিছু করে দিতে, তাহলে কালকে করে দেবো। 30টা হয়েছে তো, কালকে করে দিই, না হলে কালকে কটা করে দেবো বলো? 70টা চেষ্টা করো তাহলে আজকে। স্যার কালকে আজকে তাহলে কখন টাইম? কালকে 11টা থেকে তাহলে। আচ্ছা। যদি বলো যে 30টা হলো তো, 31 থেকে 100 তাহলে আজকে চেষ্টা করো। বেশি দিচ্ছি না, 100 পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমার আলোচনা করে দিতে সুবিধা হবে কালকে। ঠিক আছে কি? স্যার একটা কথা ছিল। বুঝতে তো সব হবে। হ্যাঁ বলো। স্যার বলছি ওই আমি একটা ডেমো ক্লাস করেছিলাম নাম্বার সিস্টেমের ওপর। ওইখানে স্যার আপনি বিভাজ্যতার নিয়মে শুধু 4 দিয়ে কিভাবে ভাগ করা যায় ওটাই আমি শিখেছিলাম। তারপর আপনি এরপরে বিভাজ্যতার বলেছিলেন নিয়ম নেক্সট ক্লাস আছে, পরের দিন নেক্সট ক্লাস আছে, বিভাজ্যতার নিয়ম জয়েন করবে। মানে আমাদের এই স্যাটারডে ব্যাচেই হবে তো? স্যাটারডে ব্যাচে না, একটা কোনো ব্যাচে আছে, ব্যাচ 7 এ আছে। ব্যাচ 7 এ আছে। ওটা ক্লাস হচ্ছে বুধবার দিন 6টা 30-এ মনে হয়। লিঙ্ক চেয়ে নেবে আমার কাছ থেকে। আচ্ছা, তোমাদেরকে আমি স্যার বলে দিই, বুধবার 6টা 30-এ স্যার ওরকম। তোমাদের শোনো, তোমাদের আমি একটা কথা আগেও বলে দিয়েছি, আবারও বলছি। আমার কিন্তু টার্গেট তোমরা যাতে ভালো করে শিখে চাকরি পেতে পারো, এটাই আমার টার্গেট। আমার টাকাটা শুধু টার্গেট নয় কিন্তু। টাকাটা দেখো, গুরুকে গুরু দক্ষিণা না দিলে শিক্ষা পূরণ হয় না, তাই। তো এই কারণে বলছি, এই মাস থেকে যেটা সবার সুবিধা দিয়েছি, তোমরা কিন্তু চাইলে যতগুলো খুশি ক্লাস করতে পারো। মানে তোমাদের যে যার ধরো ক্লাস যেমন আছে তেমনি থাকলো, এক্সট্রা বাকি যে ব্যাচগুলো চলে সেই ব্যাচগুলোতে ক্লাস করতে চাইলে করতে পারো, ঠিক আছে? তোমরা লিঙ্ক স্যার চেয়ে নেবে আমার কাছ থেকে। 7 নম্বর যে ওই কোনো যে topic এ। বলছেন গ্রুপে, ওইটা কি মানে বুধবার 6:30 থেকে রোজ মানে প্রত্যেক হ্যাঁ, সপ্তাহে হবে প্রতি তাই তো? প্রতি বুধবার 6টা 30 থেকে একবার একটা লিঙ্ক নিয়ে নেবে। প্রতিটা ব্যাচের লিঙ্ক তুমি একটা করে নিয়ে নেবে। ওই একই লিঙ্ক থাকে, আমার লিঙ্ক চেঞ্জ হয় না, ঠিক আছে? তো সেই লিঙ্কে তুমি জয়েন করে ক্লাস করলে, যেদিন মনে হলো তোমার দরকার হলো করলে, প্র্যাকটিস হলো। যেদিন মনে হবে দরকার নেই, করলে না, ঠিক আছে? তো স্যার সব সব batch স্যার একটা কথা বলি স্যার, এরকম ভাবে আপনি যেটা বলছেন না যে মানে আমি ওই অন্য ক্লাসের বা কোনো ক্লাসের, হ্যাঁ আমি বুঝতে পারছি আমি শিখতে পারবো, কিন্তু আমি যে ব্যাচ পড়ে আছি, এবার মনে করুন আমি কোনো ক্লাস অফ করলাম কারণ সবাই সব ক্লাস করছে না হয়তো, শোনো, ব্যাচ কারণ ওই পড়ে সময় শোনো কেউ টিউশন করবে, কিছু একটা থাকে, তো ব্যাচ তাহলে তো পড়ে আমার শোনো, মানে আমার কথাটা শোনো। ব্যাচ 4-এর যেটা তুমি আছো, তো তোমার ব্যাচ 4-এর যা পড়ানো হয় সেটা তুমি রেকর্ডিং পাবে। রেকর্ডিং তোমার এতে থাকবে, রেকর্ডিং ক্লাসে। তুমি যদি ওই ক্লাস মিসও করে যাও, তাহলে ওখানে তুমি রেকর্ডিং পাবে। এক্সট্রা ক্লাসগুলো কিন্তু তুমি সেটা বলতে হবে, তবে আমি সেই লিঙ্কটা দিতে পারবো।
কারণ সেটা তোমার রেকর্ডিং গ্রুপে থাকবে না। ধরো আমি 7 তো নম্বর স্যার ব্যাচের আমি ক্লাস সেটা নিই। বুঝবো কি করে? মনে করুন এই যে আমাদের ক্লাসে প্রথমে এজের অঙ্কগুলো হলো, তো দুদিন ক্লাস হলো, তারপর অনেক ডাউট ছিল, তারপর আর ওই টপিকটা নিয়ে পরের দিন আবার একটা অন্য টপিক স্টার্ট হয়ে গেল। এবার তখন তো হ্যাঁ, প্রবলেম ওখানে হচ্ছে না জিনিসটা। ওখানে ওখানে তোমার কিছু প্রবলেম, তুমি একসাথে পুরো শেষ করতে পারবে না, জীবনে পারবে না। এই যে দেখো, এই নাম্বার সিস্টেমটা আমি পড়িয়ে দিয়েছি আগে। একসাথে কোনোদিন তুমি যদি ভাবো যে আমি একসাথে এজের যত অঙ্ক আছে সব পেরে যাব, তাহলে ভুল ধারণা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি সেটা করে দেওয়া হয় তাহলে তোমার লস হবে, তুমি এরপরে আর সেটা প্র্যাকটিস করবে না। তার জন্য আমার টেকনিকটা একটু আলাদা। আমি তোমার আগে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে এজের অঙ্ক যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো করে দিয়ে আরো কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দেই। তারপর আবার যখন রিভিশন করাই সেটার উপর করাই। বোঝাতে পারলাম? তুমি যেগুলো যেগুলো তোমার ব্যাচে হয়নি আমি সেটা জানি, সেই ব্যাচে আবার সেটাকে রিভিশন করানো হবে, ওই পেপার যা যা ডাউট আছে ওখানে ক্লিয়ার করে দেওয়া হবে। অথবা যদি তোমার কোনো একটা স্যার অঙ্ক আমি আটকে গেলো, বলতে ধরো চাইছি এই যে যেমন বিভাজ্যতার নিয়ম, হ্যাঁ, যেমন আমি যেমন খাতায় নোট করেছি 2 বিভাজ্যতার থেকে নিয়ম 16 পর্যন্ত। বিভাজ্যতার নিয়ম সবই পড়ানো হয়েছে, এটা তুমি ক্লাস করোনি হয়তো তোমার না ব্যাচে, তুমি স্যার, যে আমি ব্যাচে ক্লাস আছো। করিনি, না আমি একটা দিনও আপনার ক্লাস অফ করিনি। আমি যবে থেকে ভর্তি হয়েছি তার আগে বিভাজ্যতার নিয়ম আমি 3টে শুধু ক্লাস চারের হয়ে নিয়ম গেছিল। শিখেছি। বিভাজ্যতার নিয়ম শুধু চারের নিয়ম শিখেছি, এটা হতেই পারে না। যে ব্যাচেই করেছি আমি বিভাজ্যতার নিয়ম পুরো করিয়েছি। না 4 স্যার, নম্বর ব্যাচে আর কে আছে গো? 4 আর কে নম্বর আছে? ব্যাচে আমি দুটো বিভাজ্যতার ক্লাস করেছি, আপনার ডেমো ক্লাস, ফ্রি ক্লাস করেছিলাম। তারপর যখন আমি থেকে ঠিক আমি আছে, আপনার আমি পেড গ্রুপে স্টার্ট বেশ করছি বেশ আমি তখন থেকে। আমি দেখে নিচ্ছি, আমি তোমাকে দেখে রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি তোমার ব্যাচ কোড থেকে। ঠিক হ্যাঁ আছে, স্যার, আপনি তাহলে আমাকে ওই মানে একদম শেষ পর্যন্ত বিভাজ্যতার নিয়মের রেকর্ডিং একদম তাহলে একদম পাঠিয়ে দিন। পাঠিয়ে দিচ্ছি আমি ব্যাচ কোড থেকে। ওকে, স্যার বলো। স্যার বলছি আপনি যে বলছেন না অন্যান্য ব্যাচে ক্লাস যখন হয় ক্লাস করতে পারো, তো সবগুলো হুম, কি রাতে হয় নাকি দিনেও হয়? বেশিরভাগ ক্লাস রাতে আছে। শনিবার রোববার ক্লাস হয়, ঠিক আছে। শনিবার দিন সকালে ধরো একটা দুটো, এই ধরো একটা ক্লাস হলো, রাতে 6টা থেকে 8টা একটা ক্লাস আছে, আর একটা হচ্ছে তোমার 8টা থেকে 10টা আছে। রবিবার দিনও তাই, সকালে একটা, রাতে দুটো, ঠিক আছে। 6টা থেকে 8টা, 8টা থেকে শনিবার আর রবিবারের যে রাতের ক্লাসগুলো ওগুলো আমি করবো শনিবার মানে। রোববার ক্লাস হয়। আর সোমবার দিন রাতে ক্লাস হয় 8টা থেকে, বুধবার রাতে 8টা থেকে ক্লাস, বুধবার 6:30 থেকে। ম্যাথের 7খানা ব্যাচ চলছে। তো লিঙ্ক গুলো দিয়ে টাইম গুলো আমি দিয়ে দেবো, তুমি যদি কোনো ব্যাচের লিঙ্ক নিতে চাও বলবে, হ্যাঁ স্যার, লিঙ্ক তাহলে দিয়ে স্যার টাইম কোন দিয়ে দেবো। টপিক হবে কোন সপ্তাহে এইটা বলে দিলে তাহলে আমরা জয়েন আচ্ছা, করতে সুবিধা লিঙ্কগুলো দিয়ে হবে। দিলে ভালো হয়, বা যেগুলো হয়ে আমার গেছে রেকর্ডেড দিলেও প্রত্যেকটা ব্যাচের, আমরা শোনো, বুঝতে পারি। প্রত্যেকটা ব্যাচের লিঙ্ক আমি দিয়ে দেবো, টাইম, ডেট আর লিঙ্ক দিয়ে দেবো। একটাই লিঙ্ক থাকে, ঠিক আছে। ওই লিঙ্কে ক্লিক করে তুমি জয়েন করতে পারো। বুঝতে পারলে? স্যার টপিকটাও বলবেন কোন টপিকটা হচ্ছে। এবার টপিকটা দেখো, টপিকটা তো একটা একটা ব্যাচে যেমন শিডিউল করা থাকে। এবার সেটা তুমি তো আগে জেনে নিলে যে আজকে ক্লাস আছে, তোমাকে তো সব লিঙ্ক দেওয়া থাকলো। এবার তুমি সেই দিন ক্লাসে জয়েন করার আগে দরকার পড়লে আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করে নিলে যে স্যার আজকে এই ব্যাচে কি পড়ানো হবে, মেসেজ করে দিলে আমি তাহলে বলে দিলাম। বা তুমি 5 মিনিট জয়েন করে যদি তোমার জানা টপিক হয় করলে, নাহলে বেরিয়ে গেলে। দুটো অপশন করতে পারো। আর কথাটা স্যার বোঝাতে পারলে? বুধবারেরটা হচ্ছে নতুন ব্যাচ শুরু হয়েছে তাই তো? হ্যাঁ, বুধবারে এই মাস থেকে নতুন ব্যাচ শুরু হয়েছে, একটা ক্লাস হয়েছে। নাম্বার সিস্টেমে শুধু পড়িয়েছি আর এককের অঙ্ক ইউনিট ডিজিট শিখিয়েছি, মানে প্রথম থেকে শুরু হয়েছে। শনিবারে 6টা থেকে সন্ধ্যা? স্যার, শনিবার দিন আজকের ক্লাসটা মনে হয় 6টা থেকে না, আজকের ক্লাসটা 8টা থেকে। স্যার বলছিলাম কি আমাদের আবার নতুন করে রিভিশন হবে তো? হ্যাঁ, তোমাদের এমনি ব্যাচে যেটা হয় সেটা রিভিশন চলবে। হ্যাঁ এমনি তুমি যদি অন্য কোনো ব্যাচে ক্লাস নাও করো, তোমার ব্যাচে তোমার মতো চলবে, ঠিক আছে। এটা বললাম, আচ্ছা। কারো যদি মনে হয় এক্সট্রা কোনো কিছু পড়তে চাও বা কোনো টপিক ছেড়ে গেছো আগে লাইভ ক্লাস করতে পারো, তাদের জন্য, তোমাদের ভালোর জন্য, সোজা কথা। স্যার আর একটা ব্যাপার হচ্ছে আমার রেকর্ডিং ক্লাস একটা দেখা নেই, আমি আপনাকে বলেছিলাম, সেটা আমি কোনটা? এটাও পাচ্ছি ড্রাইভেও পাচ্ছি না, কোনটা? লম্ব সমকোণী কি বললাম? সমকোণী না ওটা না স্যার, শঙ্কু। মানে শঙ্কুরটা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ওটা মানে ব্যাচ করে রেখে আছে, ঠিক আছে আমি আজকে ওটা একটু জয়েন ভুলে করে গেছি। দেবেন। হ্যাঁ ওটা ঠিক একটু আছে, জয়েন ঠিক করে আছে। দেবেন। আর আর হচ্ছে ওটা যে দিয়ে দিয়েছি, ওটার যে দিয়ে নোট, দিয়েছি। স্যার বলো। বলছি নোট দিয়েছেন ওটা একটা একটা পেজে একটা একটা অঙ্ক, তো ওটাই কি ওটা প্রিন্ট একসাথে করবো করে নাকি? দিতে হবে। না না না, ওটা প্রিন্ট করবো না। আমি একসাথে, আমাকে একবার মেসেজ করে লিখে দাও, একসাথে দিয়ে দেবো। মেসেজ করে লিখে দিও, আমি দিয়ে দেবো।
রিভিশনটা কি দাদা আগামী মাস থেকে বলো। করাবেন? রিভিশন নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে পুরো। আজকে এই তো অলরেডি ধরো শুরু হয়ে গেছে বলতে পারো। এবার এটা কিছুটা করে নেই, আবার একদম প্রথম থেকে ধরে ধরে ফার্স্ট ব্যাচের রিভিশনটা নভেম্বর থেকে করাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ফার্স্ট রিভিশনটা হওয়া খুব দরকার, মানে হ্যাঁ স্যার, রিভিশনটাই খুব দরকার, কারণ ভুলে যাচ্ছে আগের গুলো সব। হ্যাঁ হ্যাঁ আমি জানি জানি, ঠিক আছে করে নেবো, চিন্তা করতে হবে না। তুমি শুধু যা যা বলছি সেইভাবে পড়ো, সবকিছু করে নেবো আমি, ঠিক আছে? প্র্যাকটিস স্যার করে নেবো আমি। বলো। আমার একটু দরকার আছে। বলছি হুম স্যার, বলো। ডাটা ইন্টারপ্রিটেশনের যে টপিকটা আছে, এটা হুম আমাদের প্রাইমারিতে নেই। মানে আমার সামনে একটা পরীক্ষা আছে, সেখানে মোটামুটি এই টপিকের ওই উপর যে পাই 5টা চার্ট করালাম আগের দিন, হ্যাঁ আগের দিন হ্যাঁ হ্যাঁ পাই টাইম। চার্ট করালাম, ঠিক আছে? আগের দিন পাই চার্ট করিয়েছি, ওটা দেখো তোমার গ্রুপে হ্যাঁ লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওরকম টাইপের অঙ্ক থাকে ডাটা ইন্টারপ্রিটেশন, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ 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 ব্যাপারটা ওই একই টাইপেরই, ওরকম টাইপেরই প্রবলেম থাকে। এবার তার উপর আর একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, সেটা দেখতে পারো। আর এছাড়া আমাকে এমনি তুমি মেসেজ করলে আমি দেখছি আর কোথায় ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাস কিছু রেকর্ডিং করা আছে, সেগুলো হ্যাঁ চাইলে স্যার, দিয়ে দেবো, যদি ঠিক আছে? থাকে তাহলে আমাকে একটু দিন। মানে সামনের মাসে আমার পরীক্ষা আছে একটা, মানে আমি ঠিক আছে, ওটা মেসেজ একটু করে দাও, দেখতে চাই। আচ্ছা ঠিক মেসেজ আছে, করে দাও, আপনাকে আমি পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আর কারো কিছু বক্তব্য আছে? নাহলে চলো টাটা। স্যার তাহলে কালকে এই কোশ্চেন গুলো করে রাখবো 100টা পর্যন্ত। হ্যাঁ 1 পর্যন্ত করে রাখো, তাহলে কালকে করে দেবো 31 থেকে 100, ঠিক আছে? 11টা থেকে ঠিক আছে স্যার। সবাই করবে। ওকে স্যার। ঠিক আছে, চলো টাটা।